স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আমার হাতে বামে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় আসছে ভোট, বাড়ছে জোট। আলোচনা শুরু করতে চাই বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসছে ভোট, বাড়ছে জোট। এ কারণে বলছি, আজকে যখন আলোচনায় বসছি, আজকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে জাতীয় পার্টির কয়েকটি অংশ মিলে এবং মোট 18টি দল মিলে একটি নতুন জোট হয়েছে। এর আগে রবিবার আমরা দেখেছি এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে একটি গণতান্ত্রিক সংস্কার জোট করেছে। তার আগে আমরা দেখেছি জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দলীয় জোট। মানে এই যে যত ভোট দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, এই যে নতুন নতুন জোট, এই জোটের সমীকরণটা এবং এই যে একটি কথা বলা হচ্ছে যে বিএনপির সাথে শরিকদের এবং যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের আসন ভাগাভাগি থেকে দিন শেষে বড় রকমের কোনো অসন্তোষের জায়গা তৈরি হলো কিনা? কারণ আপনারা তো খুব কম আসনে এবার ছাড় দেওয়ার মানসিকতাটা দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, ভোট যত এগিয়ে আসবে জোট তত বাড়বে, এটা প্রত্যাশিত। এটা খুবই চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়া। আরও 2-4টা জোট যদি আমরা সামনে দেখি, আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে জাতীয় পার্টির জোট নিয়ে একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, আমরা প্রায় টকশোতে বিভিন্ন সময় এই যে আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অন্যান্য যে জাতীয় পার্টিদের দেখি, তারা কিন্তু আবার ওই জোটে নাই। ফলে আমরা আরেকটা আসন্ন একটা জোট মানে হয়তো বা প্রত্যাশা করতেই পারি। কিংবা এই যে এতগুলো বিভাজিত জোট, ইনারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বা এই নির্বাচনের আগে কোথায় যেয়ে দাঁড়াবেন। টোটাল বিষয়টা হয়েছে কি, নির্বাচন হচ্ছে দিন শেষে আপনি যেভাবেই হিসাবগুলো মেলান না কেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন নির্বাচিত হওয়ার প্রত্যাশায়। নির্বাচনে একমাত্র নতুন জোট বা নতুন দল এনসিপি ইনারা ছাড়া বাকি মোটামুটি দলগুলো, বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে কথা বলুন, তারা আসন জন্য প্রত্যাশী এবং প্র্যাকটিক্যালি তারা তো সরকার গঠনের জন্যই প্রত্যাশী বলে মনে হয় এখন তাদের কথোপকথন এবং সব কিছু। আপনি জাতীয় পার্টির সাথে কথা বলেন, তারাও আসন নিয়ে প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও তাই। ফলে আপনি জোট বা সমঝোতা বা আসন ছাড়ার বিষয়টা, যেখানে এটা কিন্তু সব অর্থে একটা লেভারেজের এক্সচেঞ্জ। আপনি বড় দল যখন 2টো আসন ছাড়ছে, সেটাও একটা লেভারেজের এক্সচেঞ্জ আছে। ছোট দল যখন একটা প্রত্যাশা করছে কিন্তু কিংবা আসন কোথা কারোর জন্য অপেক্ষা করছে, সেখানেও একটা কিন্তু সুবিধার এক্সচেঞ্জ আছে। এখানে বড় দলের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এইবারের আমাদের চাপটা মূলত একটা আমাদের সাথে কিছু মানে যুগপৎ আন্দোলনরত দলগুলোর পাশাপাশি অন্য যদি কোনো দল প্রত্যাশিত থেকে থাকে, যারা আমাদের সাথে এই আগামীর সংসদ বলুন, আগামীর এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের স্বপ্নের সাথে যারা অ্যালাইন করতে পারেন, আমরা সেই ধরনের দলগুলোর সাথে আসন বন্টন বা আপনি যেটা বলে আসন সমঝোতা, এইখানে আরেকটা ছোট প্যাঁচ বাজিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। আপনি যেভাবেই দেখেন না কেন, এই যে আপনি মার্কার নির্বাচন হবে না, এটা কিন্তু অনেক ধরনের জোটকে এবার নিরুৎসাহিত করে দিয়েছে। আপনি যখন ছোট দলগুলোর মানে জায়গায় দাঁড়িয়ে দেখবেন, এটা অস্বাভাবিক নয় যে অনেক দলই ভোটের মাঠে অতখানি ভালো করতে পারেন না, যেটা বড় দলগুলো মানে এতদিনের রাজনীতির কারণে অর্জন করে এসেছেন যে অবস্থানটা। ফলে ছোট দলগুলোর একটা প্রত্যাশা কিন্তু থাকে যে বড় দলের যে মানে ভোটার, সেইটা যেন অ্যাটলিস্ট তাদের বাক্সে আসে। মুশকিল হয়ে যায় যখন আপনি প্রতীকটা আলাদা হয়ে যায়। প্রধান কারণ হলো আমাদের দেশের মানুষকে যে প্রত্যন্ত অঞ্চলে এই 12.5 কোটি লোককে বোঝানো যে ধরুন ধানের শীষ এসেছে এবং ধানের শীষের ধরুন আপনাকে আমরা মনোনয়ন দিয়েছি, আপনি কিন্তু একটা ভিন্ন দল করছেন, কিন্তু আপনার কিন্তু মার্কা হচ্ছে এই আপনার মাইক। আপনি মাইক নিয়ে গেলেন, আপনি যতই এখন বোঝান যে আমাকে কেন্দ্র থেকে কিন্তু ধানের শীষ দিয়েছে, ওই সাধারণ লোকটিকে এটা অতখানি বোঝানো কঠিন। ফলে আপনি মার্কা একই হলে যেই রেজাল্ট একটা ছোট দল পায়, সেটা কিন্তু এই জায়গাটা এবার অনুপস্থিত। ফলে আপনি দেখবেন অনেক ছোট দল কিন্তু এবার বেছে নিয়েছে দল হিসেবে দলগতভাবে বেটার রাজনীতি করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করা, যেটা আমার এনসিপির জোটের ধরন দেখে মনে হয়েছে যে তারা চেয়েছে একটা রাজনৈতিক তাদের একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাক, সেটা ভোটের মাঠে উপস্থিতি এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কার যেন চলমান থাকে। আজকে জাতীয় পার্টি নিয়ে এটা বলতেই হয় যে তারা একেবারেই ফোমো বলে একটা শব্দ আছে, ফিয়ার অফ মিসিং আউট, এখন খুব পপুলার। দেখবেন যে
জেনজিদের মধ্যে এই ওয়ার্ডটা আমার কাছে আজকে জাতীয় পার্টির স্ট্যান্ড জাস্ট ওই রকমই মনে হয়েছে, যে একটা খুব জাতীয় পার্টি তার একটা অংশকে বাদ দিয়ে যে অংশ মানে জোটটা করেছেন আলোচনায় উঠে আসা, মানে বেসিক্যালি তার কোথাও আলোচনাতে পর্যন্ত নাই, ঠিক আছে। ফলে এই জায়গাটাই, তাও তো মাঝখানে জামাত একটু দাবি দাওয়া তুলে ছেলেদের নিষিদ্ধ করতে হবে ইত্যাদি, জাতীয় পার্টির নামটা কয়েকবার আসতো। এখন তো বেসিক্যালি একটু কেমন যেন আমি বলতে চাইছি যে অনেক কিছুর ভিড়ে একটু পিছিয়ে গেছে। ফলে এইটা একটা আবার আলাপ আলোচনায় আসলো, আর এটা যে কতটুকু ফলাফল বয়ে আনবে ওটা কেবল সময়ই বলতে পারে, এইটা এছাড়া আর বলার কিছু না। আর জোট নিয়ে আমরা কম আসন ছেড়েছি, আমরা যেটা প্রত্যাশা করেছি, আমাদের সাথে যারা অ্যালাইন্ড এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, স্রেফ আমাকে আমার দল নমিনেশন দিল না বলে আমি দল ছেড়ে চলে গেলাম, কিংবা ধরুন যুগপৎ আন্দোলন করে এতদিন ধরে এসেছে, আমাদের কিন্তু আরও সামনে অনেক সুযোগ আছে। একটা রাষ্ট্র পরিচালনায় অসংখ্য জায়গায় যোগ্য মানুষের প্রয়োজন আছে। আপনি এই 300 এমপি ছাড়াও, এই 300 এমপি বলুন বা পার্লামেন্টারিয়ান বলুন বা সাংসদ বলুন, এইবারের সংসদ নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ হতে যাচ্ছে, যেহেতু সেটা একই সাথে সংবিধান সংস্কার থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ কাজ করবে। কিন্তু আপনি ভাবুন তো যে এছাড়া একটা রাষ্ট্র পরিচালনার জন্য 2 থেকে 3 হাজার অত্যন্ত যোগ্য মানুষের প্রয়োজন আছে। তো ফলে এত দ্রুত আপনি যদি কোনো কারণে মনোনয়ন বঞ্চিত হন, ধরুন যে দলটা আমরা জানি শুধুমাত্র 2জন নেতা বা 1জন নেতাকে আমরা দেখছি, সেই দল চাইছেন 10টা আসন, এই জায়গাটা একটা প্রত্যাশা এবং প্রাপ্তি মানে বাস্তবতার মধ্যে একটা খুব বড় ধরনের গ্যাপ হয়ে যাওয়ায় আমরা যতটুকু সম্ভব ততটুকুর জন্য মানে আমরা চেষ্টা করেছি। তো আমরা তো প্রথম 237টাই দিয়েছিলাম, পরবর্তীতে যখন দেখা গেছে হ্যাঁ এখন 272, তো এখন আগামীতে দেখা যাক বাকিটা কি হবে। আবার আপনার কাছে আসবো যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, আপনাদের তো আগেও একটি জোট ছিল, তারপর গতকাল আবার একটি নতুন জোটে আপনারা আত্মপ্রকাশ করলেন, এই যে গণতান্ত্রিক সংস্কার জোট, এই যে জোটের নানা সমীকরণের কথা বিএনপির মতো একটি বড় দল বলছিল এবং জাতীয় পার্টিও আজকে একটি, এই জোটের রাজনীতিটা দিন শেষে ভোটে আসলে কতটা প্রভাব ফেলে বা ফেলতে পারে? এটা দুইটা ব্যাপার বললেন আপা, যেটা বললেন আমার কাছে মনে হয় যে আমরা রিপিট না করি, উনি অনেক, আমি মনে করি যে দুই ধরনের ঘটনা তো হয় জোটের জন্যে। একটা হচ্ছে যে প্রধানত আপনি ভোটকে কেন্দ্র করেই করছেন, আর একটা হচ্ছে প্রধানত আপনি রাজনীতিকে কেন্দ্র করে করছেন, ভোট হচ্ছে তার পথে আসলে একটা ইনসিডেন্ট হিসেবে এসছে। আমরা যেরকম ধরেন আমরা যে জোট করলাম তার আগে ধরেন আমি গণতন্ত্র মঞ্চ বলে একটা অর্গানাইজেশনের সাথে আবার একটু মঞ্চের সাথে ছিলাম, জোটের সাথে। ওই জোট আমরা যখন করি গণতন্ত্র মঞ্চ, তখন কিন্তু আমাদের সামনে দুইটা ব্যাপার ছিল। আমাদের একটা মূল স্লোগান ছিল সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমরা সরকার পরিবর্তনের মধ্যে আমাদের পলিটিক্সটাকে সীমাবদ্ধ রাখতে চাই না, এবং সেটার ফলাফল আমরা পেয়েছিলাম যে এটা এই যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি গণতন্ত্র মঞ্চ থেকে বিএনপি পর্যন্ত এবং বিএনপির বাইরে আসলে আমরা যারা যুগপথে ছিলাম তারা একসময় 31 দফার মধ্যে আসলে আমাদের এই জায়গাগুলিকে একভাবে চিহ্নিত করতে পারছিলাম। অভ্যুত্থানের পরে ধরেন এই রাষ্ট্রের সংস্কারের দাবিটা একদম একটা রক্ত দিয়ে লেখা হয়েছে আর কি। এর আগে পর্যন্ত আমরা আন্দোলনের মধ্যে ছিল, এটা অভ্যুত্থানের ভেতর দিয়ে এসে এটা একেবারেই একটা রক্তে লেখা দাবির মধ্যে আসলে উন্নীত হয়েছিল। এরপর থেকে আসলে সংস্কারের জায়গাগুলি নিয়ে যে ধরনের কাজ হয়েছে, আমরা 31 দফায় আসলে বিএনপির সাথে যতটা ভিন্নমত সহ একসাথে ছিলাম, কারণ তখন হাসিনা আমাদের উপরে ছিল, ওইখানে আসলে আমাদের জোটবদ্ধ থাকা কিংবা জোটবদ্ধ থাকা অনেক বেশি প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পরে যেরকম আমরা প্রথম থেকেই বলতে চাইছি যে আসলে 31 দফা থেকে বিএনপিকে আমরা বলছি যে আপনাদের আরও অগ্রসর হইতে হবে, আপনাকে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা হয়েছে এটাকে পাঠ করতে হবে। অতএব আপনার এই যে 31 দফা এটাকে আসলে মৌলিকভাবে আরও এগিয়ে আনতে হবে। এটা নিয়ে আমরা খুব একটা ধরেন অনেকবার আলাপ করতে চাইছি, অনেক আলাপ হয়েছে, খুব একটা ফয়সালা করতে পারিনি। আমি আমার মঞ্চের মধ্যে আমরা চেষ্টা করছি যে আসলে তাইলে মঞ্চ যেন আসলে তার যে আকাঙ্ক্ষিত রাজনীতি সেটা যখন আসলে বাস্তবায়নের পর্বে আসছে, তখন আমরা চাইছি যে মঞ্চ আরও বেশি করে ভূমিকা নিক সংস্কারের পক্ষে। এবং এই চেষ্টাটা আমার দীর্ঘদিন ছিল গণতন্ত্র মঞ্চের ভেতরে। সর্বশেষ এটা ছিল বিএনপির সাথে যখন আসন সমঝোতার আলাপ হয়, আমাদের জায়গা থেকে আমরা বিএনপিকে বলছিলাম যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনো আসন সমঝোতার আলাপে আমরা যাব না, আমরা আপনাদের সাথে রাজনৈতিক আলোচনাটা করতে চাই। রাজনৈতিক আলোচনায় যদি আপনাদের সাথে আমাদের আসলে বনিবনা হয়, তাহলে আমাকে 6টার বদলে একটা আসন দেন, আমি এটা প্রতীকী আসন নিয়ে রাজনীতি করতে পারি। কিন্তু রাজনীতিতে যদি আমি দেখি যে আমার কাঙ্ক্ষিত যে সংস্কার সেইটার আসলে আপনি তার সাথে নাই, আমাকে তাইলে আসলে আপনার সাথে কোনো ধরনের আসন সমঝোতা করে আমি নির্বাচন করতে পারবো না। কিন্তু জোটের মধ্যে বাকি যে রাজনৈতিক দলগুলি ছিল
তাদের কাছে আসলে আসন সমঝোতাটা হচ্ছে এর চাইতে আমাদের চাইতে অন্যভাবে তারা দেখতে চাইছেন। এবং আমি জোটের সমন্বয়ক থাকাকালীন সময়ে আমরা অন্যদের জন্য বার্গেন করছি অ্যাকসেপ্ট আওয়ার পার্টি। এটা হচ্ছে যে কারণ আমি সমন্বয়ক, আমার তো অন্যদের জন্য আসলে এটা বলতে হবে। সো একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমার পক্ষে এইভাবে চালানোটার উচিত হচ্ছে না, কারণ জোটকে মঞ্চকে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডে নেওয়ার জন্যে অনেক চেষ্টা করার পরেও আমার কাছে যখন মনে হয়েছে যে তাদের কাছে আসন সমঝোতাটাই হচ্ছে মূল প্রশ্ন, আমি তখন আসলে গণতন্ত্র মঞ্চ থেকে উইথড্র করেছি। তার মানে আপনি ধরেন যে আমার ওইখানে মূল আকাঙ্ক্ষা হচ্ছে আসলে সংস্কার। আমি সেই জন্য দীর্ঘদিনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ কিংবা দীর্ঘদিনের সঙ্গী বিএনপিকে ছেড়ে আমি একটা ইন্ডিপেন্ডেন্টভাবে আসলে যারা সংস্কার করতে চায় সেরকম লোকগুলিকে খোঁজার চেষ্টা করছি। এবং তার মধ্যে আপনারা জানেন যে এনসিপির বিভিন্ন রকমের চিন্তাভাবনা ছিল, আমরা বিভিন্ন সময় আলাপ করছি, আবার আলাপ ভেঙে গেছে, একমত হইতে পারি নাই। আলটিমেটলি তারা যখন আমরা মনে করছি যে তারা যখন এই জায়গায় এসছে যে এই ইলেকশনটা করবে তারা পলিটিক্যাল কারণে, এই জন্য না যে কেবলমাত্র এক জায়গায় 5টা সিট পাইলে সে সিটের জন্য সে চলে যাবে, এই জায়গা থেকে যখন তারা সরে আসছে এবং এবি পার্টিকে আমরা পাইছি তখন আমরা এই জোটটা করছি। তার মানে আমরা যে জোটটার মধ্যে আছি এই জোট থেকে আমরা বিশ্বাস করতে চাই যে এইবারের যে নির্বাচন হওয়ার কথা আছে এই নির্বাচনটা একটা পলিটিক্যাল নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনটা আপা যেরকম বললো শুধুমাত্র আসন সমঝোতা, শুধুমাত্র পাওয়ার ট্রান্সফারের ইলেকশন না, এটা 70 সালের মতো একটা ইলেকশন যেখানে আসলে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্টারি ইলেকশন হচ্ছে, কিংবা ধরেন আপনার 52 সালের পরে 54 সালের মতো, কিংবা 69-এর অভ্যুত্থানের পরে 70-এর মতো, কিংবা 90-এর পরে 91-এর মতো। মানে যখন একটা আন্দোলনের পর একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্যে আন্দোলনটাকে লিগ্যালাইজ করার জন্য যখন নির্বাচন হচ্ছে তখনকার নির্বাচন আর স্রেফ পাওয়ার ট্রান্সফারের জন্য গভর্নমেন্ট ফর্ম করার জন্য যে নির্বাচন হয় এরকম না। এইবারের নির্বাচনকে এই পার্থক্যের জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির দুর্ভাগ্য হচ্ছে এই যে বিএনপি এবং জামাত যখন আসলে তাদের নিজেদের মধ্যেকার বোঝাপড়া ভেঙে পড়ার কারণে যে পোলারাইজেশনটা হয়েছে তাতে ন্যাশনাল ইন্টারেস্টের চাইতে আসলে এই সমস্ত দলের দলীয় ইন্টারেস্ট সামনে চলে এসছে বেশি। সেই জন্য এখন সংস্কারের আলাপটা প্রায় নাই। নির্বাচনে কারা কত আসন পাবে, কে কীভাবে সরকার গঠন করবে, এই আলাপটা প্রধান হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা মনে করছি এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব যে সংস্কারের আলাপটাকে সামনে রাখতে হবে, এটা যে একটা রাজনৈতিক নির্বাচন এটাকে সামনে রাখতে হবে, এবং সেইটা করার জন্য আমরা যাদেরকে পাই তাদেরকে নিয়ে আসলে চেষ্টা করি। আবার আপনার কাছে আসবো, এই হচ্ছে আমাদের জোটের প্রেক্ষাপট। ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ, এই যে শুধু আসন সমঝোতা বা আসনের জন্য এবারে নির্বাচনটা নয়, এবং এই নির্বাচনকে সামনে রেখে যত জোটের যত নতুন নতুন জোট, আগের কিছু জোট আছে, সে নতুন সব জোটের যে সমীকরণ আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই মাপ চেয়ে শুরু করি, কারণ হয়তো কারো মন খারাপ হতে পারে। আমি বাংলাদেশ অবজারভারে হামিদুল্লাহ চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, তিনি একদিন বলছিলেন যে এই মেয়েরা আপনারা স্বাধীন দেশে এতগুলো পার্টির দরকার কি? হ্যাঁ, যে পত্রিকার সার্কুলেশন বাড়ে একটু ছাপাই দিলে, তোমরা ছাপো না, ফিক্স করে নাও, ছাপো না, দেখবে যে পার্টি থাকবো না। এই তো এখন ধরেন জোট আছে, জোটগুলো হচ্ছে, দুটো ইস্যু সামনে আসতেছে, একটা হলো রাজনীতি আর একটা হলো ভোট। ভোটে আপাতত এই জোটগুলোর কোনো সম্ভাবনা আমি দেখছি না। ভোটগুলা সবগুলো ভোটে আপনি দেখবেন যতই জোট করতেছে তাদের একটা কনস্টিটিউন্সি নাই, খামোখা জোট করতেছে, ভোটে জিরো, একজনও একটা সিটও পাবে না। এক, দুই হলো রাজনীতি করতে এসে লং ওয়ে, এটা লং ওয়ে, এবং ছোট পার্টি আমি বড় হতে দেখি না, কোনো বড় হতে দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দেশে যেসব রাজনীতি করে এই রাজনৈতিক দলগুলোকে আপাতত ঠিক আমি দেখছি বড় হতে দেখি না। হোসেন মোহাম্মদ এরশাদের দল কি 18 দল করছে, উনি তো 164 দলের ঐক্য করছিল, 164 দল ইসলামিক দল টল মিলে। হ্যাঁ, তো এরকম জোট তো আমরা দেখছি, কিন্তু কোনো জোট কিন্তু ফাইনালি টেকেও নাই, সার্ভাইভও করে নাই। আমি বলবো এই যে জোটগুলি, এখন প্রধান সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একটা অন্ধ শক্তি কিন্তু এগিয়ে আসতেছে।
তুফান আসতেছে জাতির ঘাড়ে। এই সময়ে এই জোট রাজনীতি সংস্কার এটা অবশ্যই লাগবে। তার আগে ওইটা দেখতে হবে যে দেশটাকে অন্ধকারের ভিতরে ঢুকাই দিবে কিনা, এটা কিন্তু আগে দেখতে হবে। এটা না দেখে জোট ছোট ছোট 0 + 0 = 0 = 0, যত ইনফিনিটি 0, ব্যাপারটা তাই দাঁড়াবে। ভোটে এদের কোনো ধরেন এই যে 4 দল করছে, যে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে জোটটা হয়েছিল, একটা গণতান্ত্রিক সংস্কার জোট একটা সিটও পাবে না। এই জোট একটা সিটও পাবে না। এখন বলা হচ্ছে সামনে উদ্দেশ্য সংস্কার। সংস্কার তো আগে করেন নাই কেন? 54 বছর দেশ স্বাধীন হয়েছে, সংস্কারে স্বাধীনতার যে তখনও তো হয়েছে যে আমরা গণতন্ত্র চেয়েছি, আইনের শাসন চাইছি, মানবিক, তখন তো হয় নাই। এখন এসে সংস্কার হয়ে যাবে। এখন অন্ধ শক্তি, আপনাদের দুর্বলতার কারণে অন্ধ শক্তি কিন্তু আগে যাচ্ছে। আপনি কি দেশটাকে অন্ধকারে ঢুকাবেন নাকি জোটের সংস্কার নিয়ে? কোনটা গুরুত্ব? আমার কোনো সংস্কার দরকার আছে, কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ? আপনার যদি শক্তি যদি হতো এমন যে একটা ব্যালেন্সিং পাওয়ার, তাহলে হতা। ধরেন এই যে ইরানের পার্টি ভেঙে গেছে, উনি কয়টা সিট, ইরান ছাড়া চেনেন আরেকজন? চেনেন? উনি কোত্থেকে পয়সা পায়, কী করছে, একা একা ঘুরে চিনি তো আমি, আমার সাথে খাতির আছে তো। সে কোন পলিটিক্স, আসলে ভিতরে কোন পলিটিক্স আর বাইরে কোন পলিটিক্স আমরা তো চিনি। এটার ঐক্য করে কী লাভ? এই পার্টির থেকে কী লাভ? বাংলাদেশে এই পার্টির থেকে কী লাভ বলেন? আমের কথা বিরক্ত হবেন। এই পার্টি কয়টা সিট চাইছে বলেন? ইরান ছাড়া কাকে চেনেন? ইরানও তো পাস করবে না, ইরানও তো পাস করবে না। আর বেরসিক ইলেকশন কমিশন বলে দিচ্ছে জোট করলেও আলাদা প্রতীকের নির্বাচন, সব ছোট দল মারা খাবে, এবারে সবগুলো মারা যাবে। আপনি দেখবেন সিট পাবে না, মারা যাবে সব। ঢাকা শহরের যেসব বড় বড় সিট দিছে, এটা বিএনপির দৌর্যতা আমি বলবো। এই ঢাকা শহরে আপনি কিন্তু দেখেন শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ঢাকা শহরে ওই নর্তকী, ওই গায়ক, এই সেই সব সিট ছেড়ে দিয়ে পার্লামেন্টের 64-র উপরে % পলিটিশিয়ান বাইরে দিয়ে দিছিল, যার ফলে কেউ তাকে রক্ষা করতে নামে নাই মাঠে, 10% লোকও নামে নাই। এবং বিএনপি ইতিমধ্যে কতগুলো ছোট ছোট পার্টি দিয়ে দিছে না, দিয়ে দিছে। ওইসব জায়গায় তো কোনো আওয়াজ উঠবে না। বিএনপি যদি বিপদে পড়ে ওই জায়গায় কোনো আওয়াজ উঠবে না। সুতরাং তাদেরকে দেওয়া হয়তো বাইরে, তোমার এলাকায় যাও, তোমার এলাকা কোথায় আছে? ঢাকা শহর আমাদের বাংলাদেশে এক ইউনিটারি গভর্নমেন্ট হয়, ইউনিটারি এলাকা। ঢাকা শহর নাই তো বাংলাদেশ নাই। আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যে অন্ধ শক্তি এগিয়ে আসছে, সেই বাস্তবতা এইসব জোটের মানে ভোটে আসলে 0 কিনা, এবং এসব খামোখা সব জোট? ধন্যবাদ। প্রত্যেকটা দলের যেমন একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, একটা রাজনৈতিক সংস্কৃতি থাকে, রাজনৈতিক লক্ষ্য থাকে। ছোট কি বড় এটা নির্ভর করে তারা কত বেশি লোক জড়ো করতে পারছে, কত বেশি শক্তি দেখাতে পারছে, তার উপরে। প্রত্যেকটা মানুষের বিশ্লেষণের ক্ষেত্রেও একটা দৃষ্টিভঙ্গি থাকে, কে কোন দৃষ্টিভঙ্গিতে একটা জিনিসকে বিশ্লেষণ করে। কারো কারো ক্ষেত্রে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, কারো কারো ক্ষেত্রে নীতিটা খুব গুরুত্বপূর্ণ। এখন সক্রেটিসকে যখন হেমলক পানের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তখন বিচারকদের মধ্যে 90% তো সক্রেটিসকে দোষী সাব্যস্ত করেই তাকে হেমলক পানের নির্দেশ দিয়েছিল। ইতিহাসের কাঠগড়ায় কিভাবে দাঁড়াবে তারা? আচ্ছা, ধরুন যদি এখন বাংলাদেশেও আমরা বিবেচনা করি, অনেকগুলো সামাজিক সংস্কার, যেটা আমাদের কাইম ভাইরা বললেন সংস্কারের কথা, সবচেয়ে বড় সংস্কার যেটা এক সময় একটা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যে তার আগে রাজা রামমোহন রায়, যে সতীদাহ প্রথা নিবারণ। সতীদাহ প্রথা নিবারণ তো ভোটে হেরে গিয়েছিলেন। তাহলে ভোটে হেরে যাওয়ার মধ্য দিয়ে তাই কি এটা প্রমাণিত হয়েছে যে সতীদাহটা ন্যায়সঙ্গত? তো ফলে সবসময় সব কিছুকে ভোটেও হয় না। আবার ধরুন রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে অনেক সময় জনমতটাও। যেমন আমরা আইয়ুব খানের শাসনামলে, আইয়ুব খানের 10 বছরের শাসনের সেই ডিকেড অফ ডেভেলপমেন্ট, তারপরে আইয়ুব খান যে 10 দিন 15 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন, সেই সময় আসলে সামনের কাতারে কারা ছিলেন? তাদের কিন্তু কোনো পার্লামেন্টারি সিট ছিল না। ওই আসাদকে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ যে গুলি করে হত্যা করা হলো, তার দল তো কোনোদিন পার্লামেন্টে যায় নাই। মৌলানা ভাসানীর দল তো কোনোদিন পার্লামেন্টে যায় নাই। একটা সিট পাওয়াও তো তাদের জন্য কঠিন ছিল, কিন্তু বাংলাদেশ কাঁপানো আন্দোলনও তারা করেছিলেন। আবার ধরুন যদি আমরা এই 2024-এর কথা বলি,
2024-এ দীর্ঘদিনের একটা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই ছিল, এটা ঠিক, কিন্তু পরে যারা আন্দোলনে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু কেউই রাজনীতিতে পরবর্তীতে হয়তো অতটা প্রাসঙ্গিক থাকবেন না, হয়তো অনেকেই পার্লামেন্টেও যাবেন না, কিন্তু তারা তো একটা দম্ভকে চূর্ণ করে দিয়েছিল। ফলে রাজনীতিতে দুই ধরনের পাওয়ার থাকে, একটা স্টেট পাওয়ার, একটা স্ট্রিট পাওয়ার। স্ট্রিট পাওয়ার অনেক সময় এরকম থাকে যে যাদের হয়তো পার্লামেন্টে কোনো সিট নাই কিন্তু তারা পাবলিক ভয়েস আছে, তাদের কথাটাও একটু বিবেচনা করতে হয়। এই জন্য দেখবেন যে বিএনপিও যখন একটা জোট করে, বিএনপি যেহেতু একটা বড় দল, সে জোট করে, সে এমন এমন লোককে তাদের দলের সঙ্গে নেয় যেটা হয়তো আজিজ ভাইয়ের কাছে মনে হবে তারা খুবই অপ্রাসঙ্গিক, হ্যাঁ, কিন্তু বিএনপি আবার চিন্তা করে এই ভয়েসটা আমার দরকার আছে। তো ফলে সবসময় কিন্তু এই শক্তিটা কত লোক জমায়েত করতে পারলেন তা দিয়ে হয় না, কোন যুক্তিটা উত্থাপন করলেন তা দিয়ে হয়। এখন নির্বাচনের ক্ষেত্রে জোট হয়, আবার রাজনীতির ক্ষেত্রেও জোট হয়। নির্বাচনের ক্ষেত্রে জোট হওয়ার ক্ষেত্রে তাদের ভাবনা থাকে যে কিভাবে প্রত্যেকটা দলের বিচ্ছিন্ন ভোটগুলোকে একত্রিত করে পার্লামেন্টে যাওয়া যাবে, সেটা একটা উদ্দেশ্য থাকে। রাজনীতির ক্ষেত্রে একটা জোট হয় কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কিভাবে লড়াই করবেন। যেমন আমরা ধরেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, ওটা কি ভোটের লড়াই ছিল? না। এখনও চট্টগ্রাম বন্দরকে যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে, এটা কি ভোটের লড়াই আছে? কিন্তু এই লড়াইয়ের সঙ্গে কিন্তু দেশের স্বার্থ যুক্ত হয়ে আছে। এই যে গত 1 বছরে ইন্টারিম সরকার 3 বার তেলের দাম বাড়ালেন, ভোজ্য তেলের দাম, প্রথমে 7%, তারপরে 12%, তারপরে আবার 7%, এই 1 বছরে 3 বার দাম বাড়ালেন। এইটার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তারা কি শুধু ভোটের জন্য, নাকি এটা পিপলস ইন্টারেস্টের জন্য? ফলে রাজনীতিতে একটা পিপলস ইন্টারেস্ট আর একটা পাওয়ার গ্রিড, একটা পদের বা ক্ষমতার লোভ আছে, যে কারণে অনেকে দল বিলুপ্ত করে আর একটা দলে যুক্ত হতে পারে একটা এমপিশিপের জন্য। তো আবার আর একটা কেউ আছে যে ঠিক আছে, যতদিন আছি, ভাসানীর মতন মানুষ, সে যতদিন আছে জনগণের জন্য লড়াই করে গেছে। তো ফলে আমার মনে হয় শক্তিটা দেখতে হবে কোন যুক্তিটা তিনি তুলে ধরেছেন। তার পার্লামেন্টে তো বহু দল গিয়েছে, আরও বহু দল যাবে। বাংলাদেশের ক্ষমতার চেয়ারটা একদিনের জন্য খালি থাকে নাই, একদিনের জন্য। ফলে কেউ না কেউ ক্ষমতায় তো ছিল, কিন্তু তাতে জনগণের স্বার্থ কতটুকু রক্ষিত হয়েছে, আর ক্ষমতায় না থেকেও জনগণের স্বার্থে কীভাবে লড়াই করা গেছে। এমন ধরনের আমরা যদি এইটুকু বলে শেষ করি, 15 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, বিএনপিকে তো অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলা হয়েছিল, তা বিএনপিকে নাই হয়ে গিয়েছিল বাংলাদেশ রাজনীতি থেকে। তো সেই রকম শুধুমাত্র পার্লামেন্টে যাওয়া না যাওয়া দিয়ে কিন্তু একটা দলের এক্সিস্টেন্স বা অ্যাক্টিভিটিস সেটা বিবেচনা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদ হাবিব, এই আলোচনার টেবিলে এই কথাটা এলো যে বিএনপি জামাতের বোঝাপড়া ভেঙে গেল। প্রশ্নটা এভাবে রাখতে চাই, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুই দলের মধ্যে একসময় যারা মিত্র ছিলেন সেখানে বাকযুদ্ধ, তিক্ততা আমরা দিন দিন বাড়তে দেখেছি। একবারে দুই দলেরই সর্বোচ্চ পর্যায় থেকে আমরা পাল্টাপাল্টি মন্তব্য দেখছি, এবং এই যে তিক্ততা, কথার যুদ্ধ দিন দিন শুধু তীব্র হচ্ছে। এই যে বোঝাপড়া কি ভেঙে গেল কিনা? বোঝাপড়া বলতে যদি সেই পুরনো যুগপৎ আন্দোলনের সময়ের কথা বলেন কিংবা নির্বাচনমুখী জোটের কথা বলেন, এখন তো আর সেটার কোনো প্রয়োজনই নেই। বর্তমান যে বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতার সাথে আজকে থেকে 15 বছর আগের রাজনৈতিক বাস্তবতা বা 18 বছর আগের রাজনৈতিক বাস্তবতা মেলানোর সুযোগই নাই। আমি 2-3টা কথা আপনাকে বলি। আমি এটা কাইয়ুম ভাইয়ের কথার সাথে আসি যে দেখুন, আমরাও এটা জানি যে এইবারের সংসদ আমরা চাইও যে একেবারে যোগ্য লোক এবং রাজনীতিবিদদের দিয়ে এবারে সংসদটা আসলে পরিচালিত হোক। আমাদের যে মনোনয়ন যদি আপনি দেখেন 272 সিট, আমাদের কিন্তু রাজনীতিবিদদের সংখ্যা অনেক বেশি। আমাদের সাবেক আমলা বলুন কিংবা সাবেক মানে সেনাপ্রধান, যেটা নর্মে পরিণত হয়েছিল, কিংবা ব্যবসায়ী, তাদের কিন্তু নাম্বার অনেক কম। মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষজন অনেক বেশি। মুশকিলটা হয়েছে কি যে প্রতিটা দলের তো চিন্তা ভাবনার একটা ধরন আছে। যেই দলটা সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব তারা নির্বাচনের মাধ্যমে পেলেও পেতে পারেন, তাদের কিন্তু যখন ক্যালকুলেশন হয় তখন আসলে আসন সংখ্যা ম্যাটার করে, তাদের হিসাবটা ম্যাটার করে এবং প্রতিটা আসনই ম্যাটার করে। ফলে যেই জায়গাটা কাইয়ুম ভাই হয়তো সহজ, মানে যেটা বুদ্ধিবৃত্তিক রাজনীতি এবং নৈতিক রাজনীতি করার কারণে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওই যে মাঠের জনপ্রিয় রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতি দুইটা অত্যন্ত জরুরি। আমি বলছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বুদ্ধিবৃত্তিক রাজনীতি নাই, কিন্তু আদর্শগত রাজনীতি কিংবা এই যে বুদ্ধিবৃত্তিক রাজনীতিটা কিন্তু একটা স্ট্রেংথ। এটা আমাদেরকে নানা সময়ে আমরা দেখেছি, যেটা কিন্তু একটা বিকন ফর দ্য নেশন। ফলে আপনার মাঠের রাজনীতিকে চলমান রাখা, একই সাথে বিকনকে টিকিয়ে রাখা, দুটোই কিন্তু আমাদের বাংলাদেশের
যে যেই দেশ নিয়েই বলুক, বাংলাদেশের মতো একটা সিরিয়াস জিওপলিটিক্যাল মানে কি বলবো থ্রেটে সার্বক্ষণিকভাবে টিকে থাকা যে রাজনীতি, যে দেশের রাজনীতি, সেই দেশে এটা অত্যন্ত জরুরি। এইটা ডিফারেন্ট এন্ড থেকে ইনারা কিন্তু মানে যেটা হয় সেটা হচ্ছে যে এক ধরনের কি বলবো একটা মানে ফোরকাস্ট বলুন বা বিপদ বলুন, যেমন ধরুন বন্দর নিয়ে যখন আন্দোলন হচ্ছে বা কথা হচ্ছে, আপনি দেখেন একটা খুব সরলীকরণ আছে, খুব সহজে সরকার বলে দিচ্ছে যে বা প্রোপাগান্ডা যেটা হচ্ছে যে চাঁদাবাজি করা যাবে না, কাজে বন্দর বিদেশিদের দিতে মানে অনাগ্রহ বোধ করছে। দেখুন বাংলাদেশে যদি রেকর্ড না থাকতো যে কোনো সেক্টরে তারা ওয়ার্ল্ড লিড করতে পারছে না, তখন আমি এই কথাটা একমত হতাম। আমি একমত নই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস সেক্টরের মতো একটা অত্যন্ত ক্রিটিক্যাল সেক্টর এবং খুব ওয়েল ফাংশন করছে, যেটা একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা কিন্তু ওয়ার্ল্ডে সেকেন্ড ছিলাম। এবং এইটা হচ্ছে আমরা বন্দরটা যদি 30 বছরের জন্য আমরা দিব, আমরা বলবো যে 500 মিলিয়ন বিনিয়োগ আনছে, 500 মিলিয়নই তো সম্ভবত, 500 মিলিয়ন বিনিয়োগ আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কিনে, প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা কিন্তু থ্রাইভিং। এখানে আপনি 7,600 কোটি টাকার যেটার কথা বলছেন, এই টাকাটা কিন্তু এটা কনসোর্শিয়াম করে এখানে বিনিয়োগ করা যেত। এবং আপনার যখনই রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে, আপনি নিশ্চিত থাকবেন যে বন্দরের এগেনস্টে এর 10 গুণ বিনিয়োগ আনার সক্ষমতায় প্রাইভেট ব্যবসায়ীদের থাকতো এবং তারা নিয়ে আসতেন। তাহলে আসলে ঠিক কি কারণে 30 বছরের জন্য আপনি এমন সব কনসোর্শিয়ামের সাথে, এমন সব গ্রুপের সাথে গেলেন যাদের বাংলাদেশি পার্টনাররা, আমরা তো বোধহয় একটা কালের কণ্ঠ কোন পত্রিকায় দেখলাম রিপোর্ট, প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে সাবেক যে পালিয়ে যাওয়া সরকারের সাথে কোনো না কোনোভাবে তাদের যে ডিফারেন্ট বন্দর নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামীতে দেওয়া হবে বলে যেগুলো প্রস্তুত হচ্ছে, এগুলো প্রতিটারই যে বাংলাদেশি হিসেবে বাংলাদেশি অফিস যে কোম্পানির সাথে তারা পার্টনার, তারা প্রত্যেকে কিন্তু পালিয়ে যাওয়া সেই রেজিমের লোক। তো এই জায়গাটি প্রশ্ন তো আসবে, আমি কেন আমার বন্দরগুলো সব দিয়ে দিব যেখানে জিওপলিটিক্যাল, আমি প্রশ্নগুলো আমি যেটা বলছি যে এই কারণ এই কোশ্চেনগুলো কিন্তু ধরেন আমরা আছি কিন্তু নির্বাচনের স্ট্রিমে, আমরা যে প্রশ্নগুলো তুলে নিতে না, আমরা কিন্তু বলছি, কিন্তু আমরা প্রতিনিয়ত এই কথাগুলোতে কিন্তু হ্যামারিং করার জন্য এখানে অনেক দল আছে যেটা কাজ করছে তারা এটা। এবং এই জিনিসটা হচ্ছে আমি যেটা সহজ কথায় বুঝি যে দেখুন রাজনীতি কিন্তু জি প্লিজ। আমার একটা প্রশ্ন আছে যে বিএনপি জামাত সম্পর্কের সমীকরণটা যদি বলি, এই যে একসময় তো মানে দীর্ঘ একটা আন্দোলনে একসাথে ছিলেন, সেখানে এখন যখন সামনে নির্বাচন, তখন তারেক রহমান যখন আবার 71 দেখতে বলেন, আবার ধর্ম নিয়ে জামাতের রাজনীতির অভিযোগ, এই বিষয়ে এটা অভিযোগ না, এটা ফ্যাক্ট। আপনি যখন প্রকাশ্যে বলছেন যে আপনার 5টা যে মুসলমান হিসেবে যে আপনার 5টা ফরজ কাজ, তার বাইরে 6 ফরজ কাজ হচ্ছে আপনার জামাতকে ভোট দেওয়া, তো অফকোর্স এটা আপনার ধর্ম নিয়ে রাজনীতি, এটা তো অভিযোগ না, দিস ইজ ফ্যাক্ট। এবং তারেক রহমান অনেক কথার মধ্যে এটাও কিন্তু বলেছেন, আমাদের সময় যে 2 জন মন্ত্রী তাদের ছিলেন, তাদেরকে নিয়েও কিন্তু খুব চমৎকার বক্তব্য তার আছে যে তারা শ্রদ্ধেয় ব্যক্তি এবং তারা যেহেতু আর নাই সেহেতু তাদের নিয়ে সম্মানী রাজনীতিবিদ, এটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এই জায়গাটাই মানে জামাত হচ্ছে এই মুহূর্তে ক্ষমতা প্রত্যাশী দল এবং তারা ধরেও নিচ্ছে, যেমন আজকে দেখলাম যে তারা মোটামুটিভাবে সামহাও তাদের মধ্যে ওই আচরণটা আছে যে তারা নির্বাচনে জিতবেন। কাজেই তাদের তো মানে বিএনপিকে আঘাত না করলে কোনো ন্যারেটিভ তো তৈরি করতে পারছেন না। জামাতের আসলে ন্যারেটিভটা কি? যেমন আমার তো ন্যারেটিভ আছে, আমার সাথে কাইয়ুম ভাই আছেন, আমি জানি যে 31 দফা হোক, আমার 31 দফা একটু ব্যাকডেটেড, বাট আমার সংস্কার প্রস্তাবনা তো ওটা আমার সংস্কার প্রস্তাবনা তো এইটার মধ্যে এই যে আপনার আলাপ আলোচনাগুলো হয়েছে, যতগুলো সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে 85 না 95% ওইখানে ঘুরিয়ে ফিরিয়ে আছে, কিছু হয়তো নতুন আছে যেটার জন্য তারা প্রতিটা সময়ের সাথে সাথে আপডেট করার প্রয়োজন আছে। আমরা তো আপডেটের সম্ভাবনা থেকে পিছিয়ে নাই না। আরেকটা কথা আমি এখানে মানে যেটা সংযুক্ত করি সেটা হচ্ছে যে আপনি ইয়াদের সাথে কথা বলেন, এনসিপির সাথে তাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে, যে আমাদের প্রস্তাবনাগুলো কি আপনি আসলে বেসিক্যালি কি ন্যারেটিভ দাঁড় করাবেন অন্যকে আঘাত না করে? তাদের তো অনলি ওয়ান ন্যারেটিভ, যেই ন্যারেটিভ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে গেছে দল হিসেবে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই ন্যারেটিভটা এখন তারা ধার করছেন। এই জায়গাটায় আপনার আসলে এজেন্ডা থাকতে হবে। আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম তো ভাই, আমার তো প্রাথমিক মনোনয়ন হয়নি এবং আমার দল আমাকে অন্য আরেকজনকে চুজ করেছেন। আমি কিন্তু দীর্ঘদিন এলাকায় কাজ করেছি 31 দফা নিয়ে, 180 দিনের সংস্কার প্রস্তাবনা নিয়ে, ডিফারেন্ট সংস্কার প্রস্তাবনা নিয়ে। আমার তো জামাতকে টানাটানি করতে হয়নি, আমার তো এনসিপিকে টানাটানি করতে হয়নি। কেন প্রয়োজন হবে? কেন আমার পলিসি ভালো হলে লোক আমাকে ভোট দিতে বাধ্য না? আমার তো পলিসি নাই ভাই, আমার তো কোনো পলিসি, ভেগ কিছু টার্ম আছে, সৎ লোকের শাসন চাই, মানে কি আমি তো এটা ভেগ টার্মই বলবো। আপনি কি অ্যাকচুয়ালি সৎ কথাটার ডেফিনেশন আসলে কি, প্যারামিটারটা কি, এটাও তো জানতে হবে। আবার আপনার কাছে আসছে হাসনাত কাইয়ুম, এই যে জামাত বিএনপির সম্পর্কে যে টানাটানি আপনি কিভাবে দেখছেন? এটা ভালো যে আসলে আমরা দেখি যে অনেকদিন পরে হলো
জামাত ইসলামীর যে চরিত্র, সেই চরিত্র নিয়ে বিএনপি কথা বলছে। এটা নতুন করে কোনো আবিষ্কার করা জিনিস না বিএনপির। আপনারা যেটা বললেন, এটা জামাত ইসলামী যা, জামাত ইসলামীকে আপনি সেই কথাটা বলছেন কিনা, সেভাবে চিহ্নিত করছেন কিনা। আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত আমাদের অনেকগুলো জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে। জামাত ইসলামীকে এক্সপোজ করার ক্ষেত্রে তার যে এন্টি পিপল ক্যারেক্টার, তার কালেকটিভ সাইকির মধ্যে যে আসলে তার পলিটিক্যাল পার্টির স্বার্থে যে সে আসলে মাস কিলিংয়ের মতো জায়গা পর্যন্ত, জেনোসাইডে পর্যন্ত যাইতে পারে, সেরকম একটা ফ্যাসিস্ট কালেকটিভ সাইকি যে তার মধ্যে আছে। এবং যারা বলে যে আসলে 71 সালে যাদের জন্ম হয় নাই তাদেরকে কেন এই অভিযোগে আনা হবে, সে যে আসলে ওই 71 সালের এই মাস কিলিং কিংবা জেনোসাইডকে যে আসলে সে অপরাধ মনে করে না, অন্যায় মনে করে না, সে যেটাকে আপহোল্ড করতে চায়, তার ভেতর দিয়ে যে সে নিজে একটা অগণতান্ত্রিক, মানুষ বিরোধী, দেশ বিরোধী কিংবা আসলে জনগণ বিরোধী যে অবস্থানটা নেয়, অমানবিক অবস্থানটা নেয়, এই জায়গায় যে তাকে আসলে দায়ী করা যায়, এই আলাপগুলি আমরা এখনো পর্যন্ত জামাত সম্পর্কে ঠিকমতো করতে পারি নাই। জামাত সম্পর্কে খুব পরিষ্কার করে কেবলমাত্র তার ধর্ম ব্যবহার এইটাকে মূল জায়গায় করা বলে আমার কাছে মনে হয় না। জামাত ইসলামী এখানে অলওয়েজ এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে তার জন্ম থেকে আজকে পর্যন্ত যতবার তাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে, ততবার সে প্রমাণ করছে সে জনগণের বিরুদ্ধে শক্তি এবং সে রাষ্ট্র প্রকল্পের সাথে অংশীদার শক্তি আজকে পর্যন্ত। আজকেও জামাত ইসলামী ধরেন এই অনির্বাচিত সরকার যেটাকে বলতেছেন কিংবা আসলে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সবচেয়ে বেশি আসলে সুবিধা বলেন, পাওয়ারের জায়গাটা বলেন, জামাতের তুলনায়, মানে একটা আছে না, আমার একটা ক্ষমতা আছে আমি এই তুলনায় ব্যবহার করছি, এটা একটা, আর আমার ক্ষমতা আছে 1 গুণ ব্যবহার করার, 5 গুণ ব্যবহার করার, আমি 80 ভাগ ব্যবহার করছি, এইটাকে আপনি দেখবেন যে আসলে সুবিধা। তো জামাত ইসলামের জীবনের একেবারে সর্বোচ্চ জায়গায় এইবার, মানে স্বাধীনতার পরে, তো সেই সুবিধাটা তো এখনও পর্যন্ত যেটা সে নিচ্ছে আসলে রাষ্ট্র থেকে নিচ্ছে, এবং এটা সে ব্যবহার করছে আসলে জনগণের বিরুদ্ধে। তো সেই জায়গাগুলিকে আসলে ওইভাবে ক্যাটাগরিক্যালি আমরা চিহ্নিত করি না। আমরা কেবলমাত্র মনে করি যে 71-এ তার যে ভূমিকা ছিল এটার জন্য বোধহয় তাদের ওই জেনারেশন দায়ী। এইটার আজকে পর্যন্ত তারা যেভাবে আসলে ধারাবাহিকভাবে ওই রাজনীতিটাকেই টেনে নিয়ে যাচ্ছেন, এবং আজকে পর্যন্ত যেভাবে আসলে রাষ্ট্র ক্ষমতাকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ব্যবহার করছেন, ধোঁকাবাজি করছেন, ধর্মের ব্যবহার অন্য অনেকেই করছে, কিন্তু এরা ধর্মকে একদম ধরেন যেটা বলবেন যে একদম ধোঁকাবাজি করা, যে বেহেস্তের টিকিট দিয়ে দিচ্ছে, জামাতকে ভোট দিলে সবচেয়ে সোয়াবের কাজ হচ্ছে, এগুলি তো অন্য কেউ যদি করে, যাদের নামের সাথে ইসলাম এই নামটা যুক্ত না, এরকম কোনো একটা রাজনৈতিক দল যদি করে, তাহলে তো এরা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করবে, তাদের বিরুদ্ধে মব ক্রিয়েট করবে, তাদের বিরুদ্ধে, এবং তারা তো করতেছে এখানে অলরেডি। তো সেই জায়গাগুলি থেকে আমার কাছে মনে হয় বিএনপিকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আসলে তাদের আগের যে অবস্থান সেখান থেকে তারা আসলে সরে সঠিক কথাটা বলা শুরু করছে, কিন্তু এটা তাদের কোনো নতুন আবিষ্কার না। জি, এম এ আজিজ, এই যে ধর্ম ব্যবসার অভিযোগ, এই অভিযোগ অস্বীকার করেছেন জামাতের আমির। তিনি বলছেন জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম চর্চা করে, এবং বিএনপির তো আজকে এক ধরনের মন্তব্য আছে যে ধর্মের ট্যাবলেট বিক্রি করা দলের মুখোশ উন্মোচিত হয়েছে। এই যে ধর্মকে ব্যবহার করা এবং এই যে বিএনপি জামাতের বোঝাপড়াটা দিন শেষে তখন ছিল যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্যে বিএনপি জামাতের সাথে ঐক্য করেছিল, ভোটের জোট, তাদের ব্লক ভোট আছে এইটা পাওয়ার জন্য। জামাত যদি যেমন আওয়ামী লীগের সাথে গেলে তারা একটু ডিসাইসিভ একটা ফ্যাক্টর ছিল ভোট ব্যাংকের কারণে, সেটা করছে। আমি তো মনে করি যে বাম দলগুলোকে নিয়ে যদি হতো তাহলে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো না। এখন যে জায়গায় আসছে তবুও শেষ পর্যন্ত তারা বুঝতে যে এখন তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। এইটাই বলছি যে এখনকার পলিটিক্সটা কিন্তু ভেরি সিরিয়াস বাংলাদেশের জন্য। তারা যত যাই বলুক, এই যে ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যায়, যদিও বলে ইসলাম তারা ধর্ম করে, ইসলাম না, তারা ক্ষমতায় যেতে চায় কেন? শরিয়া আইন কি ব্যাখ্যা দেয় না কেন? তাদের রাজনীতিটা স্পষ্ট করে না কেন? দেলোয়ার হোসেন সাঈদী ইউটিউবে খোলেন, বক্তৃতা শোনেন, প্রত্যেকটা বক্তৃতার সাথে জামাত ইসলামের কন্ট্রাডিকশন আছে, প্রত্যেকটা জিনিস অপোজ করেছে। তারা বলেছে এটা ইসলামিক দলই না, তাহলে দলটা কি? তাদের রাজনীতিটা পরিষ্কার করুক, তারা কি চায়,
তারা তো যদি ইসলামে তাহলে বেহেশতের টিকিট বেচে কেন? এটা তো সত্য যে জামাতকে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আবার চিটাগাংয়ের এক এমপি প্রার্থী বলে তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, সূর্য তাদের কথায় থেমে যায়। কিন্তু জামাত তো বারবারই দুর্নীতি আর চাঁদাবাজির ইস্যু, মানে এই ইস্যুগুলোকে সামনে আনছে যে তারা অন্তত দেখেন বিএনপি চাঁদাবাজি করছে, খাল বিল করছে, আর বড় বড় প্রতিষ্ঠান দখল করে নিছে, সরকার দখল করে নিছে জামাত ইসলাম। জামাত ইসলাম খুব পরিকল্পিতভাবে আগাচ্ছে, যেমন সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে, পালাগান হবে না, মাজার ভেঙে দিছে, যাত্রা গান শুনবো না, পালাগান শুনবো না, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। আগে আপনার খেলতো গ্রাম দেশে আপনার চিকুতকুত শব্দ শুনছেন কিনা আপনারা শোনেন নাই, সেটাও ছিল, সেগুলো সব বন্ধ। অর্থাৎ আদি আমাদের যে কালচার, সেই কালচারটা পর্যন্ত সরকারে দেওয়ার আগেই ধ্বংস করে দিচ্ছে। আমি এই জন্যই বলছি যে আমরা একটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকতে যাচ্ছি। যদি জামাত ইসলামিক দল যদি জিতে, এটা আমরা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যাব, এর থেকে বেরোতে পারবো না। কোনো দেশ বেরোয় নেই, হয়তো তাদের সৌদি আরব আমাদের দেশে দেখেন না, যেদিন ঈদ হয় তার পরের দিন আমরা ফলো করি না। সৌদি আরব আমাদের প্রবাসী নারীরা সুস্থ থাকতে পারে বলেন? আমি তো তেহরানেও গেছি, তেহরানে তো কন্ট্যাক্ট বাণিজ্য আছে, এগুলো আছে তো। সুতরাং এক এক দেশের এক এক তো আমাদের দেশে জামাত ইসলাম ক্ষমতায় গেলে কি করবে আমরা তো জানি না। এটা কি আফগানিস্তান হবে, এটা কি সৌদি আরব হবে, না তেহরান হবে, ইরান হবে, ইরাক হবে, কি হবে আমরা তো বুঝতে পারতেছি না। সুতরাং আমি বলবো যে এখন যে রাজনীতিটা, আমার কথা হচ্ছে সংস্কার হোক, আমি রিপিট করে আবার ক্ষমা চাই বলতেছি, যাই হোক না কেন, আমার একটার জায়গায় শক্তিটা এখন এই ফ্যানাটিক যে রাজনীতি, এটাকে মোকাবেলা করার জন্য সব দলের একটি সুরে কথা বলা উচিত, এক জায়গায় থাকা উচিত। আলাদা আলাদা হয়ে কোনো লাভ হবে না। এই সময় যদি অন্ধকার যুগে ঢুকে যান, বেরোনোর ক্ষমতা নেই। রাজাকুজ্জামান রতন, এনসিপি বলছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত। আপনি কি তাই মনে করেন কিনা? এনসিপি জামাত সম্পর্কে তাদের যে মূল্যায়ন, সেটা নিয়ে আমাদের কেন আলোচনা করতে হবে? এটা তো এনসিপি আলোচনা করবে, আমরা আলোচনা করব আমরা কি চাই। হ্যাঁ, আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রটা গড়েই উঠেছিল একটা শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে, শোষণ মুক্তির আকাঙ্ক্ষা থেকে। পাকিস্তানের 22 পরিবারের শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, শোষণের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বলেছি কি, পূর্ব পাকিস্তানকে তারা একটা খামার বাড়ি বানিয়েছে, এখানে সম্পদ তৈরি হয় আর লুটপাট করে তারা নিয়ে যায় পশ্চিমে। যে কারণে একটা 7ই মার্চের বক্তৃতার মধ্যে একটা কথা ছিল না, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও পাচার হতে পারবে না, চালানো হতে পারবে না। এটা হলো একটি স্পিরিট যে আমরা শোষিত হব কেন। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখলাম, 71-এর স্বাধীনতার পরে, তখন 72 সালে যখন আমাদের জিডিপি ক্যালকুলেশন হলো, যদি জিডিপি ক্যালকুলেশন একটা অতটা বৈজ্ঞানিক পদ্ধতি না, তারপর ওটা তো সবাই অ্যাকসেপ্ট করে, তখন আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন। এখন 2024 সালে আমাদের জিডিপি হলো $450 বিলিয়ন। তার মানে স্বাধীনতার পরে আমাদের সমৃদ্ধিটা অনেক হলো না? তার সুফল আমাদের জনগণের মধ্যে কতটুকু পৌঁছালো? আচ্ছা, আমি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে টাকা পাচার করতে দেবো না বলেই তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। পরবর্তীতে দেশ থেকে টাকা পাচার করলো কারা, কেন করলো তারা, সেগুলো কি তাহলে ধরা উচিত নয়? কিংবা আমরা কি দেখব না যে যেদিন যে ছেলেরা মাটিকে শপথ নিয়ে একটা ফুলের জন্য, একটা ফুলের বাঁচাবার জন্য সে যুদ্ধ করেছিল, সেই ছেলেমেয়েরা আজকে শুধু যান বাঁচাবার জন্য, জীবিকার জন্য ঘটি বাটি বিক্রি করে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে কেন? যে দেশে মাথাপিছু আয় বাড়ছে, জিডিপি বাড়ছে, বাজেট ক্রমাগত বাড়ছে, 8 লক্ষ কোটি টাকার বাজেট করছি আমরা, আর রাস্তার পাশে শুয়ে আছে প্রতিবন্ধী 1700 স্কুলের শিক্ষকরা আজকে 43 দিন ধরে, কেউ গেল না একবার তাদের কাছে। আমাদের এই যে নতুন বন্দোবস্তের কথা বলছি না, নতুন বন্দোবস্তের লোকজনকে একবার গিয়ে বলল যে প্রতিবন্ধী শিশুরা, আমাদের 34 লক্ষ শিশু জন্মগ্রহণ করে প্রতি বছর, তার মধ্যে প্রায় 1.5 থেকে 2 লক্ষ শিশু থাকে যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে, তারা বাবা মার কাছে বিড়ম্বনা, সমাজের কাছে বোঝা,
তাদেরকে কে শেখাবে, কে দায়িত্ব নেবে তাদের? এরকম স্কুল কিছু তৈরি হয়েছিল, তারা নিজেদের উদ্যোগে কিছুটা এনজিওদের সহযোগিতা করেছিল। তারা বলেছে স্কুলগুলোকে রাষ্ট্রীয় সহায়তা করুক। এই জন্য তো শিক্ষকরা এখানে পড়ে আছে, বসে আছে, একদম মেয়েরা সহ। তো কই একবার তো কেউ আসলো না, কিসের বন্দোবস্ত এটা? আমরা এখন এই প্রশ্নগুলো করতে চাই না। আমাদের বাংলাদেশের শিক্ষার, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ভিত্তিটা কীভাবে ধ্বংস হয়ে গেল বলে দেখেন। এত বড় একটা সম্ভাবনার দেশ, আমাদের মাটির নিচের সম্পদ শেষ হয়ে যাবে। মাটির উপরের যে ভূমি, সেটাও হয়তো জলোচ্ছ্বাস, ভূমিকম্প কিংবা বন্যায় ধ্বংস হতে পারে। কিন্তু মানব সম্পদ যদি তৈরি করি, এটা কিন্তু আমাদেরকে দীর্ঘদিন ধরে এই জাতিকে বাঁচিয়ে রাখবে, প্রেরণা দেবে। সে মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করা দরকার না? শিক্ষকরা, নন এমপিও শিক্ষকরা ওখানে রাস্তায় বসে আছে কেন? তো তাদের পাশে কে দাঁড়াবে? তো ফলে আমাদের মনে হয় যে আমাদের পাকিস্তান বিরোধী লড়াইয়ের মধ্যে একটা নৈতিক জাগরণ ছিল। আর একটা স্বপ্ন ছিল, এই দেশ যা উৎপাদন করে তার যদি সুষম বন্টন হয়, এই দেশে দারিদ্র্য থাকবে না। তা আমরা কিন্তু দেখালাম দেশের উৎপাদন বেড়েছে। 1972 সালে আমাদের 1,10,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হতো। আমাদের কৃষকরা এখন 4.5 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে। তারপরেও কেন 26% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে? কেন 12.5 কোটি মানুষ খাদ্য ঝুঁকির মধ্যে থাকে? এই প্রশ্নগুলো এখন সামনে নিয়ে আসা দরকার। এই প্রশ্নগুলোকে আড়াল করবার জন্য আমাকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, আমাকে ভোট না দিলে আপনি দোজখে যাবেন, এই সমস্ত কথা যারা বলে, তারা হয় কি মানুষের মূল সমস্যা সেখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়, শোষণমূলক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়। এবং খেয়াল করে দেখুন, পাকিস্তান আমলেও জামাতের কিন্তু 70-এর নির্বাচনে জামাতের ভোট ছিল 6.03%। এখনও কিন্তু তারা 6%-এর উপরে উঠতে পারে নাই, ঘুরে ফিরে ওই পার্সেন্টের মধ্যে আছে। তখনও তাদের সব মিলে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে সব মিলে তাদের বোধহয় 4টের মতো সিট ছিল। তো কিন্তু আমরা তাকে প্রাসঙ্গিক বানিয়ে তুলছি কিসের জন্য? ওই যে কখনো বলি ভোট ব্যাংক আছে, কখনো বলি ধর্মীয় আবেগটাকে আমরা ভোটের বাক্সে ফেলতে চাই। এগুলো করে কি করেছি? ধর্মীয় আবেগটাকেও আমরা নষ্ট করেছি, রাজনীতিটাকেও কলুষিত করেছি। কোনো যুক্তির কথা বললেই তখন তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এই ট্যাগ দেওয়া, এবং সবচেয়ে বড় কথা, যে কোনো ধর্মেই তারা কিন্তু একটা জিনিস, মূল্যবোধের জায়গাটা শেখানোর চেষ্টা করে যে মিথ্যা বলো না। এখন দেখুন, এই সমস্ত দ্বারা ধর্মভিত্তিক রাজনীতি করে, প্রথম তাদের ভিত্তিটাই হয়ে যায় মিথ্যা। কারণ মিথ্যা না হলেও অন্যকে তো ট্যাগ দেওয়া যায় না, সত্য কথা বলে তার ট্যাগ দেওয়া যাবে না। এখন এই যে ট্যাগ দেওয়ার রাজনীতিটা করেছে, সেই 71-এ বলেছিল পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান ধ্বংস হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো মানুষকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করেছে। এখন বলছে যে ওদেরকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। এই কথাগুলো যারা বলছেন, তারা কি মানে বলবো যে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা? তারা কি ধর্মীয় শিক্ষায়ও পিছিয়ে থাকা? তারা তো ওদের বিবেচনায় বেশ উপরের স্তরের মানুষ। তারা এই কথাটা বলতে পারলেন কেন? অবলীলাক্রমে এই কথাটা বলতে পারেন, কারণ তারা মনে করেন এই কথাগুলো বললে যে এটা পাপ হতে পারে, এই বোধটাও তাদের মধ্যে নাই। তারা পাপের কথাটা অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজেরা পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যান। এই জন্য আমরা মনে করি ধর্ম নিয়ে রাজনীতি করাটা আসলে মানুষের যুক্তিবাদী মনটাকে নষ্ট করে দেয়। এই জায়গায় আমরা বলতে চাই, এনসিপি তার জায়গা থেকে বলছে, আমরা আমাদের জায়গা থেকে বলছি। আমরা সবসময় বলি যে আজকে দেখুন, মাহমুদা আপার সঙ্গে আমাদের ডিবেট হতে পারে, আজিজ ভাইয়ের সঙ্গে আবার ডিবেট হতে পারে, হাসান ভাইয়ের সঙ্গে আমার ডিবেট হতে পারে। আমরা কিন্তু একদম মুক্ত মনে আমরা ডিবেট করতে পারি। কিন্তু এখানে যদি এরকম কেউ থাকতেন, ডিবেট করলে যদি তাকে ট্যাগ লাগিয়ে দেয়, তাহলে তো আমি ভয়ে কথা বলতে পারবো না। বাবা, এটা বললে আবার না জানি কোন কথা বলে ফেলবে আমাকে। সে কারণে দেখুন, একটা রাজনৈতিক চর্চা করা তো মুশকিল হয়ে যাবে তারা থাকলে। আমরা এই জন্য বলি যে প্রয়োজনে আমরা একজন আরেকজনকে যুক্তিতে তুলনা করে ফেলতে পারি। আমি একজনের কথা গ্রহণ নাও করতে পারি, কিন্তু তারপরে তো আমি যুক্তি করতে পারি। এখন তাহলে কি আপনি ধর্ম মানেন না? এই প্রশ্ন যদি একবার নিয়ে আসেন, তার মানে আপনার মুক্ত দিল বন্ধ করে। আমরা এই জন্য বলি যে ধর্ম নিয়ে রাজনীতি করাটা শেষ পর্যন্ত এই শোষণমূলক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার একটা সবচেয়ে শক্তিশালী ঢাল। জি, মাহমুদ হাবিব ভাই, একটু ভিন্ন দিকে দৃষ্টি দিই। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আপনাদের উদ্দেশ্যে বলছেন, আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। রবিবারে বাবুগঞ্জের ঘটনায় একদিনই 10 লাখ ভোট কমে গেছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বাবুগঞ্জের যে ঘটনা দেখেছি আমরা, এটার প্রতিক্রিয়া। জি, দেখুন, বাবুগঞ্জে যেটা ঘটেছে সেটা নিন্দনীয়। সেটা কোনোভাবেই উৎসাহ দেওয়ার মতো কোনো বিষয় নয়। এটা সব অর্থেই মানে এটা নিন্দনীয়, এবং এইটা ঘটা উচিত ছিল না। 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে নানা বিষয়ে দেশের মানুষের বিভিন্ন সেকশন তাদের সুযোগ, তাদের ক্ষোভ বিক্ষোভ সেটার মাত্রা অনুযায়ী কিংবা
যাই বলুন না কেন, তারা যখনই সংক্ষুব্ধ ফিল করেছেন তারা নানাভাবে মানে সিচুয়েশনটা নিজেরা হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন। বরং আমি বলবো যে অন্য অনেক মবক্রেসির তুলনায় ফুয়াদ ভাই ওখানে সেফলি মোটামুটি বেরিয়ে আসতে পেরেছেন। অনেক ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা খুব আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব সুস্পষ্ট বক্তব্যও কিন্তু আছে মবক্রেসির বিরুদ্ধে, কিন্তু আমাদের এই বহু নেতা, আমাদের এই আন্দোলনের বহু নেতা মবক্রেসিকে কিন্তু এক ধরনের উৎসাহ দিয়েছেন। তারা এটা নানাভাবে লেজিটিমাইজ করেছেন এবং যারা করেছেন তাদের মধ্যে কিন্তু আনফরচুনেটলি ব্যারিস্টার ফুয়াদও আছেন। আমি তাকে মানে তিনি আমার রাজনৈতিক সহযোদ্ধা। তার সাথে যেটা ঘটেছে, আবারও আমি বলি, কোনোভাবে এটা কোনো সাফাই গাওয়া নয় বা আমি এটা কোনো ধরনের সমর্থন করছি না। আমি সব অর্থেই এটার বিরুদ্ধে এবং আমি এটা নিন্দা জানাচ্ছি। আমি প্রত্যাশা করি যে যেটা যথাযথ ব্যবস্থাটা দলও নেবে। কিন্তু এই যে সময়টা যে তৈরি হলো, আপনি এর আগে একজন আওয়ামী লীগের নাম দিলেন, আরেকজনকে অন্য নাম দিলেন, আরেকজনের কাপড় পছন্দ হলো না, নানা বিষয়ে আপনি তো এটা ঘটতে দিলেন এবং এটা ঘটা নিয়ে এসে আপনি টকশোতে সেটার পক্ষে আবার বলতে চেষ্টা করলেন। দেখুন, মানুষের মাইন্ডকে আপনি এটা একটা অদ্ভুত, এই পৃথিবীটা কিন্তু খুব অদ্ভুত জায়গা। আপনাকে কিছু কিছু জায়গায় বর্ডার লাইন টানতে হবে। জায়গাগুলো কোথায়? জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো যেখানে আপনি বলছেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের মানুষ, অথচ যেখানে একজন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেখানে আপনি 10 জন মানুষ যখন লাঠিসোঁটা নিয়ে হাজির হচ্ছে আপনি সেটাকে সমর্থন করছেন। এটা হচ্ছে প্রথম ভুল। সে যদি খুনিও হয়, সে যদি সবচেয়ে নোংরা অপরাধীও হয়, তাকে কিন্তু আইনের হাতে তুলে দিতে হবে। এই জায়গাটার অভাব গত সরকারকে যে ফ্যাসিস্ট করেছে, মাফিয়া করেছে, তার প্রধান কারণ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে অনুপস্থিতি। যাকে মনে হয়েছে সে অপরাধী হোক বা না হোক, আইনের প্রয়োগযোগ্য হোক বা না হোক, তাকে তুলে নিয়ে গেছে এবং যেখানে আইনের প্রয়োজন মানে একেবারে ম্যাসাকার করে দিয়েছে এই জায়গাটা। ফলে প্রত্যেকটা মানুষের মধ্যে বোধটা কাজ করে যে অ্যাটলিস্ট 36শে জুলাইয়ের পর থেকে এইটার কিন্তু এটা বহিঃপ্রকাশ। আর এর বাইরে দেখুন, কিছু কিছু জায়গায় আমাদের দলের মানে নেতাকর্মীদের একটা দুর্ভাগ্য যে এত বেশি ট্যাগিংয়ের মধ্যে তারা পড়ে গেছে, যে ট্যাগিংয়ের কথা রতন ভাই বললেন, যে এক চাঁদাবাজি এক শব্দ দিয়ে যে কত তরুণের রাজনৈতিক জীবনকে মানে একেবারে ভিলিফাই করে দেওয়া হয়েছে, এটা আসলে একেবারে কি বলবো, নালিফাই বলবো না, কোন ওয়ার্ড দিব আমি জানি না, কিন্তু আপনি যেইভাবে এইটাকে ফ্লোট করা হয়েছে, সুনির্দিষ্ট রাজনৈতিক দল তার সুবিধার জন্য করেছে, এইটা যখন প্রকাশ্যে একটা কিছু কথা আছে উস্কানিমূলক, আপনি বাউল গান গাইলো, যেই গানটা সরাসরি ধর্মের সাথে সাংঘর্ষিক, আপনি তাকে না পিটিয়ে আপনি তাকে আইনের হাতে তুলে দেন, কারণ এটা আমাদের এইটার বিরুদ্ধে আইন আছে, আপনি অনুগ্রহ করে ওটা আইনের হাতে তুলে দেন। যারা চাঁদা চেয়েছিলেন এই মানে ব্রিজ করার জন্য, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হলো না কেন? তাদের নামে মামলা হলো না কেন? ওখানে যে আপনাকে মাইকে ঘোষণা করতে হবে কেন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা? আর ওই যে পুলিশ তো জানে যে মবকে ধরা যাবে না, পুলিশ তো জানে যে মব সব কিছুর ঊর্ধ্বে, আমরা বহিষ্কার ধরুন দল হিসেবে সাংগঠনিক একটা ব্যবস্থা নেই হলো, ধরে নিচ্ছি সাংগঠন ব্যবস্থা নিল, পুলিশ কি অ্যারেস্ট করছে? আমরা যে 7,000 মানুষকে বহিষ্কার করেছি নানা অপরাধে, আমরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই। আপনি কি কতজনকে দেখুন বিএনপি কি প্রতিক্রিয়া দেবে এটা সাংগঠনিকভাবে? আচ্ছা দেখুন, ভোট কমলে তো খুশি হওয়া উচিত, ওনারা তো একটা জোট করেছেন, ভোট মুখে জোট করেছেন, কাজে ভোট কমলে খুশি হওয়া উচিত। এবং এইটা আবারও বলি, ভোট কমা না, এটা ওভারঅল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য একটা অশনি সংকেত, যেটাকে এনকারেজ করার কোনো সুযোগ নাই। ভোট কমা এবং বাড়া, সেটা কমানোর জন্য তো প্রচেষ্টার অন্ত নাই। ফুয়াদ ভাই একজন ব্যারিস্টার, উনি ওইখানে নাকি সবাইকে চিনেন জানেন, তো মামলা না করে ঢাকায় আসলেন কেন? উনি মামলাটা না করে ঢাকায় আসলেন কেন? আরো 10 জন রাজনীতিবিদকে উনি ভালনারেবল করে দিলেন না? আমি হলে কিন্তু মামলাটা করতাম। কেন করতাম জানেন? আমার জন্য না। এরপরে যদি রতন ভাই যেতে পারেন আমার এলাকায়, এরপরে কাইয়ুম ভাই যেতে পারেন আমার এলাকায়, উনাকে যেন 10 বার চিন্তা করে যেন আমার মতো মামলা হয়ে যাবে কিংবা আমি তো অ্যারেস্ট হয়ে যাবো। দিস ইজ হাউ ইট শুড বি। আপনি টকশোতে ওই মানে একেবারে টকশো বলুন, আর ওই যে কি বলে আজকে কি হয়েছে ওটা প্রেস কনফারেন্স, সেখানে আপনি বলার সময় 10 লাখ না, ধরে নিচ্ছে 1 কোটি ভোট কমেছে, কিন্তু আপনার একজন রাজনীতিবিদ যিনি বাংলাদেশকে রাস্তা দেখাবেন আগামীর, আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সহায়তা করা। কিভাবে? আপনি তো জিডিই করলেন না, আপনি তো মামলাটাই করলেন না। শতপ্রণোদিত হয়ে পুলিশ আর কতটুকু করবে? আপনি মামলা করে এসে অভিযোগ দিতেন যে বিএনপি এখানে ইনফ্লুয়েন্স খাটিয়েছে এবং বিএনপি অ্যারেস্ট হতে দেয়নি, সেটা তো হয়নি। আপনি এটার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, যেইটা আগামীর জন্য আপনি আবারও একটা কিন্তু যে এক্সাম্পলটা সেট করছেন, উইচ ইজ নট রাইট। যেটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, কিন্তু
তার যে রেসপন্স একজন দায়িত্বশীল নাগরিক এবং একজন দায়িত্বশীল রাজনীতিবিদ যিনি আগামীর বাংলাদেশ তৈরির একজন প্রতিশ্রুত সৈনিক, তার কাছ থেকে তো আমরা প্রত্যাশা করি। জি হাসান কাইয়ুম, যে এই ধরনের ঘটনা আসলে আগামী দিনের রাজনীতির জন্য কতটা অশনি সংকেত? খুবই, আপা যেটা বললেন যে এর চেয়ে গুছিয়ে বলার কিছু নাই। আপনি রাজনীতি তো হচ্ছে একটা ধরেন একটা ভবিষ্যতের কিংবা বর্তমানের আসলে সমাজ কিভাবে পরিচালিত হবে তার জায়গায় সে একটা লাইন সেট করে। কারণ এটাতে একটা জায়গা থাকে যে সে আইনের শাসন চায়, সে আসলে একটা অর্থনৈতিক উন্নতি চায়, একটা সাংস্কৃতিক পরিবর্তন চায়, সমাজটাকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে একটা পরিকল্পনা উত্থাপন করে এবং নিজেকে এই পরিকল্পনা বাস্তবায়নকারীদের জায়গায় আনার জন্য নিজের চরিত্রের উপরে যা যা সে চায় তার আসলে প্রতিফলন তার মধ্যে আসলে মানুষ যাতে দেখতে পায় সেভাবে নিজেকে গড়ে তোলে। এই তো এখন আমাদের এখানে যেটা হয়েছে যে একটা অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানের মধ্যে কতগুলো আকাঙ্ক্ষাকে সামনে আনা হয়েছিল, সে আকাঙ্ক্ষাগুলি সামনে আনার জন্য আগে অনেকগুলো কাজ করা হয়েছে। ঘটনা যেটা ঘটলো, যখন এই ধরনের একটা পরিস্থিতি আমাদের তৈরি হলো, যখন আমরা একটা উচ্চতর সাংস্কৃতিক পরিস্থিতির মধ্যে যাওয়ার সুযোগ সৃষ্টি হলো, তখন কিছু মানুষ ধরেন এটা হলো অভ্যুত্থান, এটাকে বলতে শুরু করলো যেটা বিপ্লব। আপনি যখন অভ্যুত্থানকে বিপ্লব বলেন, অভ্যুত্থান আপনি যদি ঠিক করেন রাজনীতিবিদ হিসেবে তাহলে আপনার কর্তব্য একরকম হবে, আপনি যখন বিপ্লব ঠিক করবেন এটাকে তখন আপনার কর্তব্য আরেক রকম হবে। প্রথম অভ্যুত্থান হইলে অভ্যুত্থান পরবর্তীতে কী হবে? অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থান বলছেন আপনি, তার মানে অনেকে মিলে অভ্যুত্থানটা করছি, তার মানে আমরা অনেকে হচ্ছে এটার মালিক, অনেক স্টেক হোল্ডার, আমরা আসলে ভবিষ্যতে কীভাবে একসাথে চলবো তাহলে এটা প্রধান করণীয় লাইন হচ্ছে এটা। আপনি যখন এটাকে বিপ্লব মনে করেন তার মানে হচ্ছে যে কোনো একটা পার্টি, কোনো একটা অংশ সমাজের, তারা নিজেদেরকে যারা অগ্রসর মনে করে তারা আসলে এই ঘটনাটা ঘটিয়েছে, এটা তার ইচ্ছা অনুযায়ী তার চিন্তা অনুযায়ী সে সাজাবে। এবং বিপ্লবের একটা অবশ্যম্ভাবী অংশ থাকে, মনে করা হয় যে এটার মধ্যে আসলে একটা বল প্রয়োগের ব্যাপার আছে, ধরে নেওয়া হয়। তো আপনি বল প্রয়োগ, আপনি যখন মনে করেন যে আপনার বল প্রয়োগ হচ্ছে আপনার রাজনৈতিক অধিকার কিংবা এইটাই আপনাকে সাফল্য এনে দিয়েছে, এবং এইভাবে যখন আপনি সূত্রায়ন করেন তখন যেখানে যেখানে আসলে আপা যেটা বলছে যে আইনের শাসন লাগবে, যদি আমি ডেমোক্রেটিক অ্যাটিচিউডের দিকে বিশ্বাস করি, আমি যদি এটাকে অভ্যুত্থান মনে করি তাহলে আমি এটা করব। আমি যদি মনে করি যে আমি বিপ্লব করছি তাহলে তো আমি যেখানে যেখানে আমার বল আছে সেটা আমি প্রয়োগ করার চেষ্টা করব। এই চিন্তা থেকে যেটা হয়েছে যে এখানে এক ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্রে মবক্রেসি বলেন, উস্কে দেওয়া বলেন, নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বলেন, এটা যারা দায়িত্বে এসছে সরকারের তাদের অদক্ষতা বলেন, এবং যারা উস্কানি দিচ্ছে তাদের ইচ্ছাকৃত পরিকল্পিত একটা ব্যাপার হোক, যার ভেতর দিয়ে বাংলাদেশের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল এত রক্তপাতের ভেতর দিয়ে, সেইটাকে এর ভেতর দিয়ে আসলে অনেকাংশে শেষ করে দেওয়া গেছে। তো এইগুলি সম্পর্কে আমরা যারা রাজনীতি করি, আপা যাদের কথা বললেন বা যেভাবে বললেন, আমরা যারা রাজনীতি করি তাদের যে দায়িত্বশীল এবং আসলে কর্তব্যপরায়ণ রাজনীতি করার কথা, সেটা আমরা অনেকেই করতে পারি নাই, এবং করতে না পারার কারণেই আমরা আসলে ভুক্তভোগী হচ্ছি। তো আমি মনে করি যে তারপরেও আমার ব্যক্তিগত ভুল, আপনার ব্যক্তিগত ভুল, এটাকে একটা সামাজিক ট্রেন্ড হিসেবে কোনোভাবেই দাঁড়াইতে দেওয়া উচিত না। সেই জন্য আপা যেরকম বললেন, কেবলমাত্র আমি বিএনপিকে বলবো, আমি বিএনপির জন্য যেটা বলতে চাই, আপাদের এই এক্সকিউজটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করি না। এই পরিস্থিতিতে ওনারা যখন বলেন যে আমরা তো অনেককে বহিষ্কার করেছি, এর বেশি আসলে একটা দল হিসেবে আমরা কি করতে পারি? আমি মনে করি যে আমরা যদি আসলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হই এবং এই সময় গণতন্ত্র রক্ষা করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে যদি আমার দায়িত্ব তো সবচেয়ে বেশি হবে, তা আমি কেন আসলে নিজে একটা এক্সাম্পল সেট করি না? আমি কেন এটা মনে করি না যে আমার দলের যে লোকটা এই অন্যায়টা করছে তার আসলে অন্য কেউ যেহেতু সাহস করছে না, পুলিশ, তাহলে আমি কেন একটা মামলা করছি না তার বিরুদ্ধে? এটা একটা, মানে বিএনপি কেন উল্টা যেটা করা হচ্ছে এখন দেখবেন পত্রিকায় আপনি অনেকগুলি সুসংবাদ, অমুকের জন্য আজকে 26 জনের জন্য সুসংবাদ, কালকে 32 জনের জন্য সুসংবাদ, মানে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল এটা একটা ট্রেন্ড দাঁড়াইছে যে একটা সময়ের জন্য বহিষ্কার করা হয়, অনেকাংশে এটা আইওয়াসের মতো, আপনি একটা সময়ের পরে গিয়ে আসলে তাকে নিয়ে আসেন। এই টেন্ডেন্সিটা এইখানে যেই রকমের আসলে পরিস্থিতি, তাতে যেই ধরনের আসলে দায়িত্বশীল রাজনীতি করার দরকার,
বিগত বিএনপির মতো একটা বড় দলের, সেটা আসলে তারা পালন করতে পারছে বলে আমি মনে করি না। আমি এই বিষয়ে 30 সেকেন্ড একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু মামলাও করেছি এবং সেই সংখ্যা অলমোস্ট 300, কিন্তু মামলা করার পরেও আমরা দেখেছি যে নানা অজুহাতে তারা অ্যারেস্ট করতে পারে না। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত আমাদের বহিষ্কার নিয়ে যে কথাটা হচ্ছে যে যাদের প্রত্যাহার হয়েছে তাদের অধিকাংশ, মানে আমি বলবো যে 85% হচ্ছেন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময় আমাদের একটা হিউজ নাম্বার বহিষ্কার হয়েছিল ডিফারেন্ট সেকশনে। এবং এখন পর্যন্ত যারা এই ধরনের মানে অভিযোগে, সরাসরি অভিযোগে বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে থেকে 4 বা 5% বা 7% হবে হয়তো যে কেসগুলো রিভিউ করে যেগুলো যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কেবল তাদেরটা। এবং এই যে আপনি দেখছেন 66 জন, আপনি খুঁজলে দেখবেন যে তার প্রত্যেকে হয় ওয়ার্ড নির্বাচন করেছেন, অথবা কাউন্সিল ইলেকশন করেছেন, অথবা মেয়রাল ইলেকশনে কোনো না কোনো পোস্টে সারা দেশব্যাপী। এই সংখ্যাটাও আমাদের অনেক অসংখ্য, মানে অসংখ্য বলতে অসংখ্য ছিল। ডিফারেন্ট বিভাগে, এক এক বিভাগের আওতায় ওই যে আপনার লোকাল গভর্নমেন্টের স্বতন্ত্র নির্বাচনের কারণে আমাদের অলমোস্ট এক এক বিভাগের আওতায় 2,5-3 হাজার করে বহিষ্কার আছে। সেই সংখ্যাটাও 10,000-এর নিচে না। সেটা অনেক বছর ধরে, গত যে আমাদের 17-র পর থেকে, যখন থেকে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিষিদ্ধ করে দিলাম, তারপর থেকে এনারা পার্টিসিপেট করেছিলেন। এই যে একটা ভুল বোঝাবুঝি যেটা তৈরি হয়েছে, আমার ধারণা এটা ইজি হবে। এই যে রবিবারে বাবুগঞ্জের যে ঘটনা এবং বিএনপির আরো বেশি দায়িত্বশীল আচরণ, না দেখেন, তিনি একজন রাজনীতিবিদ, আপনার ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন, তার উপরে যে ঘটনা আপনার যেটা বলেছে, আইন তো সেই, আমরা তো মবকে বারবার আমরা অপোজ করছি যে মব করে যত ধ্বংসযজ্ঞ করেছে। এই স্বয়ং নেপালে দেখেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তরুণরা ফিরে গেছে, শ্রীলঙ্কায় ফিরে গেছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে কি সরকারের পৃষ্ঠপোষকতা এখানে ছিল। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কোনো একটা দিন বলে নাই যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরো, বলে তোমরা উদ্যোক্তা হও, তো উদ্যোক্তা হও। এখন ছাত্রদের যে এই যে মনোজগৎ পরিবর্তন মব করতে গিয়ে এই জাতিটাকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, ক্লাস 7 থেকে বা 6 থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই মুভমেন্টে ছিল, তাদের মনোজগতে পুরো পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন তারা শিক্ষার ক্ষেত্রে খুব একটা মানে আগ্রহী না, তারা একবারে মন্ত্রী হইতে চায়, একবারে এমপি হইতে চায়, এরকম একটা। আগে তো কোঠার ভিতরে নাই। তারপরে দেখেন এখন যেটা বললো রতন ভাইও বললেন, দেখেন এখন অর্ডিনারি শিক্ষার কোনো দাম নেই, কারণ চতুর্থ উচ্চ মানের আপনার স্বয়ংক্রিয়তার যুগে এখন আছি। প্রবাসের আমাদের যে জিডিপিতে কন্ট্রিবিউশন, ধরেন গার্মেন্টস, প্রবাসী, তারপরে কৃষি, সার্ভিস সেক্টর, প্রধান এই চারটে জায়গায় কিন্তু শ্রমিক বেস্ট। এই শ্রমিক ইতিমধ্যে গার্মেন্টস 2টা রোবট চালাচ্ছে, কর্মী নাই। এখন প্রবাসে যত লোক গেছে, এই বিজ্ঞানের যুগে প্রযুক্তি, উচ্চ মানের প্রযুক্তির পেছনের লোক দরকার। এই প্রযুক্তির পিছনের লোক তৈরি করা হচ্ছে না। 11টা সংস্কার কমিশন করা হয়েছে, শিক্ষা খাতে কোনো সংস্কার কমিশন নাই। আরও একটা দিক আছে, আমাদের দেশে 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এই মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়া, সবাই যার যার চিন্তার থেকে স্থির, যার ফলে আমরা জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এখন আমি লিখেছি, বড় করে লিখেছি, আপনি দেখেন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় 56টা, আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে চলমান আছে 110টার মতো, আর আলিয়া মাদ্রাসা আছে 115টার মতো, আর কওমি মাদ্রাসা আছে 20,000। কি করবেন? এদেশে সব শিক্ষার দরকার আছে, বাংলাও দরকার, ইংরেজির দরকার, সাহিত্য দরকার, কওমি মাদ্রাসাও দরকার, সবই দরকার, কিন্তু কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু? হ্যাঁ, আমার কথা হলো প্রয়োজনীয় শিক্ষা। আমরা যেহেতু ঘনবসতির দেশ, আমরা তো প্রবাসের লোক পাঠাবো, তাদেরকে ওইভাবে তো মানব সম্পদ, যেটা রতন ভাই বললো, আমাদের কিন্তু মানব সম্পদ হচ্ছে না। বাবুগঞ্জের ঘটনায় বিএনপির ভোট কমলো। হ্যাঁ, ভোট তো কমবেই। বাবুগঞ্জের ব্যাপারে এটা তো মবকে তো আমরা নিন্দা, এখন তো আমরা এন্ডোর্স করছি না। এটা তো মব যেখানে হয়েছে, এই যে ধরেন আপনার ছাত্ররা যে মবগুলো করছে শুরুর থেকে, কেউ কি আমরা সমর্থন করেছি? তাতে করে দেখেন মব নানান রকম তাদের বিতর্কিত জড়াতের পরে এখন তাদের অবস্থাটা আগের মতো নাই। তারা কেমোথেরাপি খাইতে খাইতে ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে। তো মব তো কোনো ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খেয়াল করেন, যখন আপনার
বুলডোজার দিয়ে 32 নম্বর ভেঙে দেওয়া হইলো, প্রতিবাদ করেছে? করে নাই। শেষে নিবু নিবু প্রতিবাদ করেছে। আপনি ওটাকে অন্যভাবে ইউজ করতে পারতেন, হ্যাঁ, অন্যভাবে ওইটাকে প্রতীকী হিসেবে ব্যবহার করতে পারতেন। বুলডোজার লাগালেন কেন? এটা তো মানুষের মনোজগতের পরিবর্তন, সব কিছুতে শক্তি। আমি উদাহরণ দিই, দেখেন, আপনি তো সাংবাদিক, এই বৈষম্য বিরোধী ছাত্র যখন ছিল, এনসিপি ছিল না, তখন প্রেস ক্লাবে এসে বসে এরা ফেসিবাদের দোষর লিস্ট দিয়ে গেছে, মেম্বারশিপ চলে গেছে। বলেন কি করে হয় বলেন? আমার কথা হলো, সাংবাদিক কিন্তু ফৌজদারি অপরাধের বাইরে নয়। তারা অপরাধ করছে, অনেকে টাকা আলা হয়েছে, বিচার হোক, সমস্যা নাই। তাদের 200-র মতো সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, তাদের হিয়ারিং হয় না, শুনানি হয় না, সব জেলে থাকে। আবার খুনের মামলাও দিয়ে দিচ্ছে সাথে, আর বেল দেয় না। বলেন, এখন ধরেন যেটা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে হয়েছে, যেসব জায়গায় চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, অন্যায় বলেন, অপরাধ বলেন, জামাতের সদস্য হলেই আর পুলিশ কেস নেয় না, ডরে কেস নেয় না। বিএনপি হলেই আর কেস নেয় না। পরিস্থিতিটা এমন, মনে হয় দুই পক্ষই ক্ষমতায় আছে। ব্যাপারটা এরকম। পুলিশের আছে না, এখনও তো তারা টমার থেকে বেরোতে পারে নাই। তারপরে দেখেন আগের মতোই কেস। একজন খুন হয়েছে, দেখবেন এর ভিতরে 500 বেনামি আছে। এখনো অনেক জায়গায় আছে কেস। আমি জানি আমার শ্বশুরবাড়ির এলাকায় কেস হয়েছে, তার 13 মাস পরে একই কেস আবার হয়েছে, আরেক থানায় হয়েছে, এবং বড় বড় ব্যবসায়ীদের কেসে জুড়ে দিছে, যাতে করে পরিস্থিতির বদল হলো না, যাতে পয়সা খাইতে পারে। পুলিশ তো আগের মতো হচ্ছে, পুলিশ অ্যাক্টিভ হলেও বিপদ, আবার অ্যাক্টিভ না হলে পুলিশ তো সংস্কার ঠিক মতো হলো না। জি, আবার আসছি রাজুক আজম রতন। এই যে মব সহিংসতা, মবক্রেসি যাই বলি, যে পরিস্থিতি তো বদল হলো না, 15 মাস পরে আবার একই আলোচনা করতে হচ্ছে। একই আলোচনা করতে হচ্ছে, এর যেমন একটা বেদনা আছে, আবার এর একটা শিক্ষাও আছে। যে আপনি যে ধরনের রাজনীতির চর্চা করব, তার একটা তো প্রতিঘাত সহ্য করতে হবে। আমরা যখন মব করে কাউকে আক্রমণ করা, কাউকে অসম্মান করা হতো, তখন তার নিন্দা করেছি। ঠিক তেমনিভাবে আমরা ফুয়াদের উপর হামলারও নিন্দা করি। কিন্তু একটা জিনিস, যারা আজকে ফুয়াদের উপর হামলার নিন্দা করছেন, তারা কি সেই সময় মবের নিন্দা করেছিলেন? মানে আমার জন্য প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ না হয়, যেটা মানে মাহমুদ আপা বলছেন, যে কেউ অপরাধী হলে নিশ্চয়ই আমাদের আইনের দুর্বলতা থাকতে পারে, তারপর একটা দুর্বল আইন আছে, তো এই আইনটা দিয়েই তাকে বিচারে নিয়ে আসি। আর যেটা আজিজ ভাই বললেন, ভুয়া মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তা ভুয়া মামলা, মিথ্যা মামলা, যে মামলার সঙ্গে তিনি কোনোভাবে সম্পৃক্ত নন, তারপরে তার নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং মামলা দিয়ে এক ধরনের হয়রানি করা একদিকে, আরেকদিকে চাঁদাবাজি করার বিষয় আছে। এগুলো তো অনেক আমরা দেখছি, শুনছি। তো এই জায়গাতে পুলিশ এত ট্রমায় আছে, কিন্তু এই কাজটা তো ঠিকই আবার করছে। এই চরিত্র তো বদল নয়, এইদিকে বাইরে বলছে আমরা ট্রমায় আছি। তো এখন আমার মনে হয় যে অভ্যুত্থান একটা শিক্ষা দিয়ে গিয়েছিল আমাদেরকে, সেই শিক্ষাটা আমরা অবহেলা করে ফেলে দিলাম, এবং জনগণের মধ্যে এই প্রবণতাটা তৈরি হলো। আমরা কি তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসাটা ভুল পাত্রে স্থাপন করলাম? যাদেরকে আমরা ভরসা করতে চেয়েছিলাম, তারাই এখন আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। আজকে খুবই উচ্চকণ্ঠে নিন্দা করছি আমরা অনেকেই ফুয়াদের ব্যাপারে, কিন্তু এটাও একটু খেয়াল রাখতে হবে, যখন আমরাও আক্রান্ত হতাম, যদি একটু সমালোচনা হয়, সাথে সাথেই 15টা বছর রাস্তায় থেকে আন্দোলন করার পরেও জীবনানন্দ দাশ আমাদেরকে অন্তত একটা কথা শিখিয়ে গেছে কিছু মানুষকে, কথায় কথায়, এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, যখন চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা আন্দোলনটা করছি, এই লিখে দিচ্ছে অবলীর ক্রমে, এতদিন কোথায় ছিলেন? আরে বাবা, 2 দিন আগে তো রামপাল নিয়েও আন্দোলন করেছিলাম, একসাথেই ছিলেন মাঠে। হ্যাঁ, তো এই যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের যে কোনো অর্জনকে নাই করে দেওয়ার প্রবণতা হয়েছিল, এটা কিন্তু মব সংস্কৃতিরও এটা আর একটা অংশ। প্রথমে তাকে জনগণের কাছে তাকে ইয়ে করে ফেলো, হত্যাযোগ্য করে ফেলো, আক্রমণযোগ্য করে ফেলো, গালিগালার যোগ্য করে ফেলো, তারপরে তাকে শারীরিকভাবে নিগ্রহ করো। আমরা মনে করি এটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা হয়, রাজনৈতিক সংস্কৃতিটা মার খেয়ে যায়। আর রাজনীতিতে যদি সমালোচনা করার জায়গাটা নষ্ট হয়ে যায়, রাজনীতিতে যদি প্রশ্ন করার সক্ষমতাটা নষ্ট হয়ে যায়, রাজনীতিতে যদি আমি যেটা পছন্দ করি না সেটা যদি বলতে পারি না, পরে যে আমি এটা পছন্দ করি না, শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও যদি রাজনীতিতে না থাকে, একমত হওয়ার স্বাধীনতা মানে কিন্তু স্বাধীনতা নয়।
এটা তো আনুগত্য। দ্বিমত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে দেশে গণতন্ত্রের চর্চা হবে কীভাবে? ফলে আজকে আমরা ফুয়াদের উপরে হামলার যেমন নিন্দা করি, সাথে সাথে এই যাবৎকাল যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে, একজন স্কুলের শিক্ষক 40টা বছর স্কুলের শিক্ষকতা করলেন, তার গলায় জুতার মালা দিতে পারি আমরা? দিলাম তো, দিয়ে কি করলাম? কালকেই বন বিভাগের বোধহয় একটা আলোচনা সভা, সেখানে সমন্বয়ক পরিচয় গিয়ে একজন যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আসলেন, মানুষ বলল যে এরাই তোমরা সমন্বয়, তোমরা কি সমন্বয় করেছিলে ভাই? তোমরা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সমন্বয় করেছিলে, তাই তো? কিন্তু এখন তোমাদের কথা, তোমাদের ভাষায় তো তার কোনো লেশ দেখতে পাচ্ছি না। এমনি করে হয় কি, মানুষের মধ্যেও মানে যত বড় প্রত্যাশা গড়ে ওঠে ঠিক ততখানি এবার হতাশা তৈরি হয়। তা আমরা মনে করি যে এইগুলো বন্ধ হওয়া উচিত। যে অপরাধ, যে কেউ অপরাধ করুক, সে অপরাধের যেন একটা আইনগত শাস্তিবিধানের জায়গাটা থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢালাও অপরাধী কাউকে না বলা করা। যেমন ধরেন যদি কেউ অপরাধ করে, সেই অপরাধের জন্য ঢালাওভাবে তাকে অথবা তার দলকে এমনভাবে যেন ব্লেম করে না দেওয়া হয় যাতে দলের কর্মীরাও আবার এই ক্ষেত্রে কখনো আহত হয়, কখনো কষ্ট। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়, চারজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। মাহমুদা হাবিবার নির্বাচনের জন্য ইসি তো মোটামুটি প্রস্তুত, তারা তফসিল ঘোষণা করবে, নির্বাচনের দিনক্ষণ। এই যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, তাতে বিএনপি সন্তুষ্ট কিনা? কারণ জামাত তো আজকেও গিয়ে বলে এসছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। দেখুন, আমরা নির্বাচনটা যেন মোটামুটিভাবে যেই পর্যায়ে আছে বা সরকার যেভাবে এগোচ্ছে, নির্বাচনী প্রস্তুতি আজকে যদি দেখে আজকের বাস্তবতা দেখে মনে হয় যে না, নির্বাচনী প্রস্তুতি নাই, তাহলে এটা সঠিক হয় না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে ভঙ্গুর একটা অবস্থা থেকে যতটুকু করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই যে এটা কিন্তু এখনো সময় আছে নির্বাচনের বেশ অনেকখানি, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে যখন নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন, তখন আপনি বুঝবেন যে আসলে নির্বাচন কমিশন সক্ষম কিনা। কারণ ওই সময় নির্বাচন কমিশন চলে আসবেন সুপ্রিম পজিশনে। নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে আপনি ওই এসপি বলুন, ডিসি বলুন, বাকি সবাই হবে তাদের সহযোগী। কিন্তু আগের মতো করলো যে লেভেল প্লেইং ফিল্ড, এখন দল হিসেবে তারা কি চিন্তা করে অভিযোগ করেছেন এটা তাদের বিষয়। কিন্তু আমরা তো এর আগেও বহু যেমন আজকে তারা এটাও জানিয়েছেন যে তাদের একই দিনে গণভোট এবং নির্বাচন নিয়ে কোনো আপত্তি নাই। তাহলে এতদিন ধরে এই মানে আসলে বললে তো অনেক কথায়, এবং মানে ঐক্যমত্য কমিশনে আলোচনা চলা অবস্থাতেই তো তারা মাঠে নেমেছিলেন। ফলে এটা আসলে আমি কমেন্ট করতে চাই না, এটা তাদের চয়েস। নানা বিষয়ে ওই যে আবারও আপনাকে বলেছি রাজনীতিতে রেলেভেন্ট থাকাটা একটা বিশাল ব্যাপার, এবং বিভিন্ন দলের অনেক অ্যাক্টিভিটিস এটাকে কেন্দ্র করেও হয়। কাজে নির্বাচন যে সামনে আছে, আমরা মনে করি যেভাবে এগোচ্ছে, চেষ্টা করছে সরকার তো আর ম্যাজিক নাই, ম্যাজিক ওয়ান্ডো নাই। আর এই পুলিশ প্রশাসনকে দিয়ে করাতে হবে, এই নির্বাচন কমিশনকে দিয়ে করাতে হবে। এটা নিয়ে সত্যিকার অর্থে কমেন্ট করার সময় আসবে যখন নির্বাচন কমিশন তার হাতে পাওয়ারটা পাবে, সেইখানে সে কতটুকু শিরদাঁড়া দেখাতে পারছে। যাই বলুন না কেন, একটা শিরদাঁড়া সম্পন্ন নির্বাচন কমিশন কিংবা একজন প্রধান নির্বাচন কমিশনার এনাফ একটা নির্বাচনকে 60-65 ভাগ মোটামুটিভাবে ফেয়ার করে ফেলার জন্য। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু কোনোদিনই কেউই সন্তুষ্ট হবে না, এটাও বলে রাখি আপনাকে। হাসান কাইম, এই যে নির্বাচনের প্রস্তুতি কেমন মনে হচ্ছে? না, এটা তো ঠিক যে আসলে এখন যেটা হচ্ছিল যে প্রথম দিকে যেভাবে বলা হচ্ছিল যে ইতিহাসের সেরা একটা নির্বাচন হবে কিংবা এরকম উৎসব মুখর নির্বাচন হবে, এখন যে বাস্তবতা দাঁড়াইছে যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন যদি হয়, আমরা যে ঝুঁকিটার মধ্যে আছি সেখান থেকে যদি বেরোনোর জন্যে যে ধরনের একটা নির্বাচন হলে সকালের কাছে এটা গ্রহণযোগ্য হয়, এরকম একটা নির্বাচন হলেই আসলে মানুষ সেটাকে মেনে নিতে রাজি আছে বলে এই এখনকার সাইকি থেকে বোঝা যায়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আসলে নির্বাচন কমিশনের আমাদের প্রচণ্ড সমালোচনা আছে। তারা একদমই হাসিনার আমলের আইন কানুন দিয়েই নির্বাচন পরিচালনা করবেন, সেভাবেই তারা আছে। দুইটা জায়গায় কোনোই সংস্কারের ছোঁয়া লাগে নাই। একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে, যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, একটা পুলিশ আর একটা নির্বাচন কমিশন, এবং এখানে সংস্কার কমিশনগুলির কোনো পরামর্শই তারা আসলে গ্রহণ করে না। কিন্তু তারপরেও বাংলাদেশ এমন একটা ঝুঁকিপূর্ণ বাস্তবতার মধ্যে এসে দাঁড়াইছে যে এখন এগুলি নিয়ে প্রশ্ন তুলে আপনি অধিকতর ঝুঁকির মধ্যে বাংলাদেশকে আপনি ফেলতে পারবেন না। আপনি যদি কাণ্ডজ্ঞান সম্পন্ন হন, আপনি যদি দেশটাকে রক্ষা করার জন্য কথা বলতে চান, আপনি যদি একটা গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য চেষ্টা করতে চান, তাহলে সবাই মিলে আমি যেটা মনে করি যে একটা দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে আসলে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচনে রূপান্তরিত হয়। সবাই চেষ্টা করলে নির্বাচন কমিশনকে দিয়ে এটা সম্ভব বলে আমি মনে করি। জি, এমনি আজিজ, যে গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যত সব প্রস্তুতি সন্তোষজনক কিনা? দেখেন, স্টেক হোল্ডার এখন
এবারের নির্বাচনে প্রধানত অভ্যুত্থানের শক্তিগুলা। এখন যেভাবে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ইসলামিক দলগুলো মারমুখী, তাতে করে তো আমার সন্দেহ হয় যে মাঠ পর্যায়ে নির্বাচন, ধরেন ইলেকশন কমিশন, সরকার সব ঠিক আছে, তারা তো নির্বাচন দিতে চাচ্ছে। ধরেন দেশে বিনিয়োগ নাই, দেশে ব্যবসা নাই, দেশে অনেক কিছু না। বিশ্বব্যাংক বলেছে যে আগামী বছরে জিডিপি গ্রোথ হবে 3.5%। যদি তাই হয়, অলরেডি চালের ঘরে নামছে, দুর্ভিক্ষ হবে তো। সুতরাং এখন নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু আপনি দেখেন যে ধরেন আমাদের যে 450 মতো সেন্টার হবে, এখন কয়জন পুলিশ আছে, কয়জন আনসার আছে বলেন? আর্মি থাকবে স্ট্রাইকিং ফোর্স থানায়, হেডকোয়ার্টারে, জেলা হেডকোয়ার্টারে বসে। তো আপনি ধরেন এই অভ্যুত্থানের শক্তি, বিশেষ করে বিএনপি জামাত যখন নির্বাচনে যাবে, যদি ধরেন 200-500 একটা সেন্টারে 200-400 লোক যদি গোলমাল লাগাই দেয়, তখন তো বাক্স নিয়ে পাট খেতে ধান খেতে চলে যাবে। তো সুতরাং আমার কাছে এখনো মনে হয়, আজকে ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছে আমাদের কেউ ম্যান্ডেট দেয় নাই কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, এর অর্থটা কি? এর অর্থটা কি? সময় এখন ঠিক নাই, এই জন্য রিক্সায় উঠলে বলে এই নির্বাচন হবে তো, এই প্রশ্ন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সব কথা যদি কিন্তু দিয়ে বলছে। নির্বাচন হবে তো? আমি এক কথায় বলতে পারবো না, হতেও পারে, নাও হতে পারে। জাতীয় পার্টির মতো মন্ত্রীও থাকবে, অপোজিশনও থাকবে। জি, রাজিকুজ্জামান রতন, এই যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এখনো শঙ্কা, এর মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচনের প্রস্তুতি আপনি কিভাবে দেখছেন? এই সরকার কিন্তু শুরু থেকে বলে আসছে নির্বাচন হবে, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। সেখান থেকে বোঝা উচিত যে সরকারের অবস্থানটা কি। সরকার যদি এইটুকু রিডিংটা ঠিক মতো নেয়, তাহলে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। 1 2 নম্বর হচ্ছে, নির্বাচন ছাড়া এই সরকারের উপায় কি আছে? ক্ষমতাটা ছাড়বেন কিভাবে? এই সরকার অভ্যুত্থানের পরবর্তীতে সরকার হিসেবে এসছেন, তাহলে কি আর একটা অভ্যুত্থানের অপেক্ষা করতে হবে, অথবা আর একটা সেনা অভ্যুত্থানের অপেক্ষা করতে হবে? জনগণের অংশগ্রহণে গণ অভ্যুত্থান, অথবা সেনা ছাউনি থেকে বেরিয়ে আসা সেনা অভ্যুত্থান। এছাড়া আর কি বিকল্প পথ আছে সম্মানজনকভাবে ক্ষমতা ছাড়া? নির্বাচন। বলে নির্বাচন না দিয়ে তো তার কোনো উপায় নাই। এখন যত তিনি ডিলে করছেন, তত তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং তত তিনি ভালনারেবল হয়ে যাচ্ছেন। আর একটা জিনিস যে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আসলে নির্বাচন কি? নির্বাচন তো অনেকগুলো পয়ের প্রার্থী আছে, প্রতীক আছে, প্রতিশ্রুতি কীরকম দিচ্ছে, এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে পয়সাপাতি কত খরচ করতে পারবে, সেটা একটা বিষয়। আর তার সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে কতখানি কাজে লাগাতে পারবে, সব মিলিয়ে তো নির্বাচন হয়। তো এগুলো নির্বাচন করার জন্য যে অনেক আগে থেকে বিভিন্ন দল বিশাল বিশাল মানে বিলবোর্ড লাগিয়ে রাখছে, তারা কি লেভেল প্লেইং ফিল্ডের অপেক্ষায় আছে? ফিল্ড হওয়ার আগেই তো মাঠে নেমে পড়েছে তারা। ফলে আমার মনে হয় যে প্রত্যেকে তার সুবিধাজনকভাবে কথা বলছে, বাস্তবে নির্বাচনের সংস্কৃতিটাকে আবার ধ্বংস করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় ক্ষতি হয় কি, নির্বাচন একটা দেশ নিয়ে ভাবতে মানুষকে উদ্বুদ্ধ করে যে দেশটা কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে। নির্বাচনে যদি টাকার খেলা, ধর্মের রাজনৈতিক ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, পুলিশ এবং প্রশাসনের ব্যবহার হয়, তাহলে মানুষ বুঝে যাবে ওই নির্বাচন সাধারণ মানুষের না। দেশ 2 ভাগে ভাগ হয়ে গেছে, একদল মানুষ শুধু ভোট দেবে আর আরেকদল মানুষ ভোট নিয়ে পার্লামেন্টে যাবে। আমরা চাই সাধারণ মানুষের ভোট হোক। যে আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এর মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।